হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা রিক্যাপ প্লাস এমসিকিউ বুস্টার ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আদর্শ গ্যাস, আমাদের প্রথম পত্রের একদম শেষ অধ্যায়। সো এই অধ্যায়টা আসলে খুবই ছোট অ্যান্ড খুবই কনসেপচুয়াল অ্যান্ড কিছু স্পেসিফিক টাইপ থেকেই প্রশ্ন বেশি আসে। তোমার যদি পুরো অধ্যায়টা কভার করতে হয়, আশা করি যে এত বড় ক্লাস হবে না, অ্যান্ড আমার চেষ্টা থাকবে খুবই কম সময়ে তোমাদের এই পুরো অধ্যায়টার একটা রিভিশন দেওয়ানো, এবং তার সাথে সাথে যত প্রকার এমসিকিউ আসতে পারে প্রত্যেকটা এমসিকিউ যেন শুধুমাত্র এই ক্লাস করেই তুমি যেন পারো, সেটাই আমাদের চেষ্টা থাকবে। ওকে, সো আমাদের ফোকাস অফ এরিয়া কোনটা? এমসিকিউ, বাট আমাদের যেই কন্টেন্ট বা আমাদের কনসেপ্ট যেগুলো রিভিউ করব সেগুলো তোমার রিটেনেও কাজে লাগবে, ঠিক আছে? সো আশা করি পুরো ওভারঅল একটা রিভিশন তুমি অধ্যায় নিতে পারবা এই একটা ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? সো চলো শুরু করি। এই অধ্যায়ের প্রথমেই আমাদের কিছু সূত্র পড়তে হয়। প্রথমে হচ্ছে বয়েলের সূত্র, তারপর চার্লসের সূত্র, তারপর চাপের সূত্র, অনেকগুলো সূত্র পড়তে হয়। এখন এই সূত্রগুলো আলাদা আলাদাভাবে মনে রাখা একটু কঠিন। সো আমি যদি এমসিকিউ এর পার্টটা বলি, এমসিকিউ এর পার্টে কিছু সংজ্ঞামূলক এমসিকিউ আসে এই অধ্যায় থেকে, যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলা। সো এগুলো একটু নিজে নিজে একটু রিডিং করে ফেলবা, যে আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো তুমি নিজে নিজে একটু পড়ে ফেলবা, এগুলো তোমার জ্ঞানমূলক টাইপের প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? সো এই যে প্রথম যে সূত্রগুলা, তোমার চার্লসের সূত্র, তারপর বয়েলের সূত্র, তারপর চাপের সূত্র, এই সূত্রগুলো আসলে কিভাবে তুমি মনে রাখবা এই জিনিসগুলো একটু দেখি। সো প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে বয়েলের সূত্র। তোমরা সবাই সেই জিনিসটা জানো যে বয়েলের সূত্র আমাদের কি বলে, যে বয়েলের সূত্র আমাদের বলে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে প্রেসার আর আয়তন যেটা পরস্পর ব্যস্তানুপাতিক। কখন? যখন টিটা কনস্ট্যান্ট। যখন টিটা কনস্ট্যান্ট তখন প্রেসার আর ভলিউম পরস্পর ব্যস্তানুপাতিক। এখন এই জিনিসটা একটু রিলেট করো, সবগুলো আদর্শ গ্যাস রিলেট করার চেষ্টা করবা, কারণ আদর্শ গ্যাসটা যখন তুমি রিলেট করে পড়বা বা গ্যাসের কাইনেটিক্সটা, গ্যাসের বিহেভিয়ারটা তুমি যখন রিলেট করে পড়তে শিখবা, তোমার জন্য থার্মোডাইনামিক্স অধ্যায় একদম ইজি হয়ে যাবে। সো এই অধ্যায়টা রিলেট করে পড়া ছাড়া থার্মোডাইনামিক্স তোমার জন্য ইজি হবে না। দেখবা যে থার্মোডাইনামিক্সের রিক্যাপ ক্লাসগুলো আমি অনেক তোমার কনসেপ্ট এই অধ্যায়টাকে টানছি, ওইখানে যে রেফারেন্স দিয়ে বলছি যে এই অধ্যায় এই কনসেপ্টগুলো তোমরা জানো। সো এই অধ্যায়ের কনসেপ্টগুলো তোমাকে অনেক ভালো থাকা লাগবে, গ্যাসের গতিগুলোকে ফিল করা লাগবে, তোমার গ্যাসের জায়গায় নিজেকে চিন্তা করা লাগবে, ঠিক আছে? এখন একটু চিন্তা করো যে তোমার একটা বড় জায়গা আছে, তুমি এর ভিতরে আছো, একটা বড় জায়গার ভিতরে তুমি আছো। প্রেশারটা আসলে কিভাবে ক্রিয়েট হয় জিনিসটা দেখো। প্রেশারটা আসলে ক্রিয়েট হয় এই দেয়ালে মলিকিউলগুলো ধাক্কা লাগার কারণে, বুঝছো? দেয়ালে ধাক্কা লাগার কারণে তোমার প্রেশারটা ক্রিয়েট হয়। তাইলে আমাকে একটু বলো, তুমি যদি একটা বড় ঘরে থাকো, এক দেয়ালে ধাক্কাকে অপর পাশে দেয়ালে ধাক্কা খেতে কি বেশি সময় লাগবে না? ধাক্কার পরিমাণটা কি আগের মতো হবে? যদি ঘরটা ছোট হয় তুমি দেখো যে তখন বারবার বাড়ি খাচ্ছ। তার মানে আয়তন যত ছোট হবে তোমার গ্যাস মলিকিউলগুলা তত বেশি দেয়ালের সাথে ধাক্কা খাবে। এই কারণে আয়তনের সাথে তোমার প্রেশারের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস আয়তনটা যত ছোট হয়ে যাচ্ছে তোমার প্রেশারটা বেড়ে যাচ্ছে, আয়তনটা যত ছোট হয়ে যাবে তোমার প্রেশারটা বেড়ে যাবে। আবার অপরভাবে যদি বলি, আয়তনটা যদি বেড়ে যায় প্রেশারটা কমে যাবে। সো এই সম্পর্কটা আসলে খুবই সুন্দর, নিজের ভিতর থেকে ফিল করা যায় যে আয়তন বাড়তেছে তার মানে ভিতরে যে প্রেশার আছে, গ্যাসের মলিকিউলের যে প্রেশার আছে, প্রেশারটা কমে যাবে। একটু নর্মালি চিন্তা করো যে একটা গ্যাস টিউব আছে, মনে করো যে সিলিন্ডার আছে না, সিলিন্ডারের ভিতরে গ্যাস থাকে। এখন এই গ্যাসটাকে তুমি যদি অ্যাটমসফিয়ারে উন্মুক্ত করে দাও, তাইলে ওইটার ভিতরে যে প্রেশারটা ছিল, ওইটার ভিতরে যে চাপটা ছিল, অ্যাটমসফিয়ারে যদি সবটা গ্যাস ওপেন করে দাও, ওই চাপটা কি আর থাকবে না। তার মানে তুমি ভলিউমটা যত বাড়ায় দিবা গ্যাসের চাপটা তত কমবে, তার মানে তাদের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ওকে, সো এখান থেকে তুমি এই বয়েলের সূত্রের একটা সুন্দর ফরমেশন পাও, সেটা হচ্ছে P1V1 = P2V2। দেখো এই রেশিওগুলো তোমাকে লেখা শিখতে হবে, যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি এরকম থাকে তাহলে তুমি এটাকে এইরকম একটা ইকুয়েশন লিখতে পারবে যে P2/P1 = যেহেতু ব্যস্তানুপাতিক আছে তার মানে উল্টে যাবে, তার মানে V1/V2 এরকম হবে। সো এখান থেকে কিন্তু এটা আসছে, এটা আলাদা কোনো ফর্মুলা না, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে তুমি নিজে এটা লিখতে পারবা, ঠিক আছে? যে দুইটা স্টেটের মাঝে, দুইটা ক্ষেত্রের মাঝে তুমি আসলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা, যে এখন চাপ আছে P1, ভলিউম V1, একটু পরে চাপ P2 হলে ভলিউম V2টা কত, তুমি এই রিলেশন থেকে বের করতে পারবা, ঠিক আছে? ওকে, সো এখানে একটা জিনিস ঘুরে পেঁচে আসে মানে এই বয়েলের ফর্মুলা থেকে, সেটা হচ্ছে যে তোমাকে এমন একটা চেম্বার দিবে, তোমাকে একটা গ্যাস চেম্বার দিবে, এই গ্যাস চেম্বারের ভিতরে যেন কি থাকবে, এই গ্যাস চেম্বারের ভিতরে কিছু পরিমাণ তোমার
কিছু পরিমাণ তোমার মনে করো পাথর বা সলিড বডি কিছু একটা দিয়ে দিল, এগুলা কি? এগুলো হচ্ছে সলিড বডি, সলিড বডি। এখন তুমি কিন্তু এইভাবে হিসাব করতে পারবা না এখন যে এই ঘরের এখন প্রেসার হচ্ছে P1, এখন ভলিউম V1, একটু পরে প্রেসার হবে P2, একটু পরে ভলিউম হবে V2, গ্যাসের ভলিউম। তুমি এটা বলতে পারবা না, কারণ এই গ্যাস চেম্বারটা বা এই সিলিন্ডারটা বা এই ক্ষেত্রটা পুরোটা গ্যাস এই পুরো আয়তন জায়গা দখল করে নাই। গ্যাসটাই সম্পূর্ণ আয়তন জায়গা দখল করতে পারে নাই, এই জায়গাতে কিছু সলিড পার্টিকেল কিছু আয়তন দখল করছে। তার মানে আমাদের এই P1 V1 and P2 V2 এটা শুধুমাত্র গ্যাসের জন্য সত্যি, গ্যাসের আয়তনের জন্য সত্যি, একটা সলিড পদার্থের আয়তনের জন্য কিন্তু সত্য না। একটা সলিড পদার্থ মনে করো একটা পাথর, 1 নিউটন পার মিটার স্কয়ার যতটুকু তার আয়তন, 10 নিউটন পার মিটার স্কয়ার তার আয়তন ততই। তার মানে এই সূত্রটা মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র কার জন্য? এটা শুধুমাত্র গ্যাসের জন্য, শুধুমাত্র গ্যাসের জন্য, শুধুমাত্র গ্যাসের জন্য, শুধুমাত্র গ্যাসের জন্য। তাহলে এরকম কন্ডিশন আসলে আমরা কি করব? এই যে সলিড বস্তুটা আছে এর আয়তন বিয়োগ করে তারপর ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। এই যে সলিড পার্টিকেলটা আছে এর আয়তন বিয়োগ করে তারপর ওর যে ফর্মুলাটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তখন ফর্মুলা হয়ে যাবে এরকম যে P1 আর এই V1টা হয়ে যাবে মনে করো যে তোমার এরকম যে এই সিলিন্ডারের আয়তন মাইনাস হচ্ছে এই যে সলিড পার্টিকেলটার আয়তন, এরকম কিছু একটা ফর্মুলা চলে আসবে। সো এটা দিয়ে আমরা ম্যাথের ক্ষেত্রে দেখবো এই জিনিসটা। বাট এইটা মনে রাখো যে এই জায়গাতে যদি সলিড পার্টিকেল থাকে ওইটা আসলে ওই ফর্মুলার ভিতরে যাবে না, ফর্মুলার ভলিউমের মধ্যে এইটুকু ইনক্লুড হবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে গ্যাস পদার্থ যেই জায়গায় থাকুক সেই জায়গার আয়তন দখল করে। তার মানে গ্যাস তরলটা, মানে গ্যাস বলতে আমি তরলটাকে বোঝাচ্ছি, তরল বলতে গ্যাসটাকেই বোঝাচ্ছি। এই গ্যাসটা যেই পদার্থে থাকবে বা যেই সিলিন্ডারে থাকবে তার সবটা আয়তন দখল করবে, এটা মাস্ট। মনে করো 1 মোল গ্যাস এই ঘরে আছে, তখন 1 মোল গ্যাসের আয়তন কত? এই ঘরের আয়তন যত ততই। ওই সেম 1 মোল গ্যাস একটা সিলিন্ডারে আছে, তখন ওই 1 মোল গ্যাসের আয়তন কত? ওই সিলিন্ডারটার আয়তন। তার মানে যেই পাত্রে তুমি রাখছো ওই পাত্রের সবটা আয়তনই হচ্ছে ওই গ্যাসের আয়তন। তার মানে তুমি সবসময় এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা যে পাত্রের আয়তন ইকুয়ালস টু তোমার গ্যাসের আয়তন। একটা কেস বাদে, কোন কেস বাদে জানো? কোন কেস বাদে? এই যে এই কেসটা বাদে, যখন তোমার পুরো পাত্রটা পুরো সিলিন্ডারটা সবটা গ্যাস দখল করতে পারে না, কিছু সলিড পার্টিকেলটা থাকে। এই কেসটা বাদে প্রত্যেকটা কেসে পাত্রের যত আয়তন ওইটাই তোমার গ্যাসের আয়তন। ঠিক আছে, ওকে, ডান। সো এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। সো বয়েলের সূত্রের প্রথম ফান্ডামেন্টাল যেই চেঞ্জটা দিয়ে ম্যাথ আসে সেটা হচ্ছে একটা সলিড পার্টিকেল দিয়ে দেয়। পরবর্তী জিনিসটা থেকে প্রশ্ন আসে এটা হচ্ছে যে পানির নিচ থেকে বুদবুদ আসার ম্যাথ। জিনিসটা খুবই ইজি। দেখো পানির নিচে যদি একটা বুদবুদ থাকে, এই জায়গাতে যদি একটা বুদবুদ থাকে, এখানে প্রেশারটা অনেক বেশি। ফিল করো জিনিসটাকে, এই জায়গাতে তোমার প্রেশার মনে করো P0, অ্যাটমসফেরিক প্রেশার মনে করো P0, বা প্রেশার যা ইচ্ছা দেখো, আমাদের যায় আসে না সেটা। তুমি যখন পানির এইচ গভীরতা নিচে আসবা, পানিতে তুমি যখন এইচ পরিমাণ গভীরতা নিচে আসবা, তোমার প্রেশার এইচ রোজি পরিমাণ বাড়বে। তার মানে এই জায়গাতে তোমার প্রেশার হচ্ছে P0 প্লাস এইচ রোজি, তোমার প্রেশারটা এইচ রোজি পরিমাণ বাড়বেই, মাস্ট। তাইলে আমাকে একটা জিনিস বলো, উপরে প্রেশারটা কম, এই জায়গাতে প্রেশার কম, এই জায়গাতে প্রেশার বেশি। তার মানে যেই জায়গাতে প্রেশার বেশি, যেই জায়গাতে প্রেশার বেশি ওই জায়গাতে আয়তন বেশি হবে নাকি কম হবে? কম হবে। ব্যস্ত নদীচিত উল্টা চিত। তার মানে প্রেশার যত বাড়তেছে আয়তনটা তত কমতেছে। প্রেশারটা যদি লো হয়ে যায় আয়তনটা তত বাড়বে। তার মানে উপরে প্রেশার কম এই কারণে উপরে আয়তনটা বেশি, নিচে প্রেশার বেশি এই কারণে নিচে আয়তনটা কম। তার মানে একটা গ্যাসকে বা একটা বেলুনকে বা একটা বুদবুদকে যদি পানির উপর থেকে তুমি ফোর্সফুলি নিচে নিয়ে আসো, তাহলে তার আয়তনটা কি হবে? তার আয়তনটা কি হবে? তার আয়তনটা ছোট হবে। এখন উল্টা কেসটা চিন্তা করো, যে একটা বুদবুদ পানির তলদেশে আছে, একটা নদীর তলদেশে আছে, এটা এখান থেকে পানির উপরিতলে যাবে, এখান থেকে পানির উপরিতলে যাবে, তাহলে তার আয়তন বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ নিচে প্রেশার বেশি ছিল, তার আয়তনটা কম, উপরে প্রেশার কম, তার মানে তার আয়তনটা বেশি। সো নিচ থেকে যখন উপরে যাবে তার আয়তনটা বাড়ে। সো আমরা সব কেসে এই জিনিসটা আগে বের করব যে নিচ থেকে উপরে গেলে আয়তনটা কত গুণ বাড়বে, এই জিনিসটা বের করব। যে এখানে মনে করো তার ভলিউমটা, এখানে মনে করো তার ভলিউমটা হচ্ছে V1, এখানে তার ভলিউমটা মনে করো V2, তাইলে V2 অবশ্যই V1 এর n গুণ, তাই না? V2 অবশ্যই n ইন্টু V1,
তাই না? নিচে তো আয়তনটা কম, উপরে তো আয়তনটা বেশি, তার মানে নিচেরটার n গুণ v2। সবসময় আমরা এই জিনিসটা বের করব। এটা বুদবুদ উপর থেকে নিচে আসার জন্য দিলেও আমরা এই জিনিসটা বের করব, নিচ থেকে উপরে দেওয়ার জন্য মানে নিচ থেকে উপরে গেলেও আমরা সেই জিনিসটা বের করব। এখন আমি তোমাকে বললাম যে একটা গ্যাস মলিকিউল যখন পানির উপরিতল থেকে নিচে যায় তখন তার আয়তন হয়ে যায় আদি আয়তনের 1/3 গুণ। কি হয়ে যায়? যখন নিচে চলে আসে, এখানে মনে করো তার আয়তন ভি, যখন নিচে চলে আসে তখন তার আয়তনটা হয়ে যায় আদি আয়তনের 1/3 গুণ। আদি আয়তনের 1/3 গুণ। আমি কিন্তু এইটা বের করব না, আমরা সবসময় ম্যাথ করার সময় কি বের করব? নিচ থেকে উপরে গেলে তাহলে কত গুণ বাড়বে। দেখো উপর থেকে নিচে আসলে যদি 1/3 গুণ হয়ে যায় তাহলে নিচ থেকে উপরে গেলে 3 গুণ বাড়বে, খুবই ইজি। তার মানে n এর ভ্যালু আমাদের 3। আমরা জাস্ট এইটা বের করব যে কোনো ম্যাথের জন্য, যে নিচ থেকে উপরে গেলে কত গুণ বাড়ে ভলিউম, কত গুণ বাড়ে আয়তন। ঠিক আছে, তাহলে আমাদের একটা শর্টকাটে ম্যাথটা খুব তাড়াতাড়ি করতে পারবো। এটা উপর থেকে নিচে দিলেও আমরা সেম জিনিসটা বের করব, নিচ থেকে উপরে দিলে তো দেয়াই আছে। সো প্রশ্নে আমাদের ভলিউমটা দেওয়া থাকে যে এখান থেকে এখানে গেলে এত গুণ বাড়ে ভলিউম। ঠিক আছে, সো ফর্মুলাটা হচ্ছে, এটা মনে রাখবা যে ফর্মুলাটা হচ্ছে h rho g ডিভাইডেড বাই p নট ইকুয়ালস টু n-1। বুঝতে পারছো? ইকুয়ালস টু n-1, অর্থাৎ তোমার আয়তন যদি নিচ থেকে উপরে গেলে 3 গুণ বাড়ে তাহলে n এর ভ্যালু বসাবা 3, নিচ থেকে উপরে গেলে যদি আয়তন 4 গুণ বাড়ে তাহলে n এর ভ্যালু বসাবা 4। মেইনলি এই ম্যাথগুলোতে আমাদের উচ্চতা বের করতে বলে, যে কত গভীরতা থেকে আসতেছে, এইচ বের করতে বলে। তার মানে n এর ভ্যালু তুমি যে কোনো একটা পুট করে এইচ এর ভ্যালু বের করতে পারবা। এখন মাঝে মধ্যে আমাদের আয়তন না বলে দেয় যে ব্যাসার্ধ n গুণ হয়েছে, মানে নিচ থেকে উপরে গেলে আয়তন n গুণ না হয়ে বলে যে ব্যাসার্ধ n গুণ হয়েছে, তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন হয়ে যাবে h rho g ডিভাইড বাই p নট, আর এই জায়গাতে তোমার চলে আসবে হচ্ছে n কিউব -1। তার মানে তোমার ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে n এর ভ্যালু তুমি 3 বসাবা, ব্যাসার্ধ যদি নিচ থেকে উপরে গেলে দ্বিগুণ হয় n এর ভ্যালু 2 বসাবা। খুবই সিম্পল। তার মানে ম্যাথগুলো পারবা। সো এই দুইটা টাইপের ম্যাথ আসে বয়েলের ফর্মুলা থেকে, আর এমসিকিউ এর ক্ষেত্রে বয়েলের ফর্মুলার এই গ্রাফগুলো আসে। সবসময় মনে রাখবা গ্রাফের জন্য, আদর্শ গ্যাস এবং থার্মোডাইনামিক্স এইগুলার গ্রাফের জন্য সমন্বয় সূত্রটা মনে রাখবা যে PV ডিভাইডেড বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, জাস্ট এইটা মনে রাখবা, লাইফ ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন বয়েলের ফর্মুলাতে চাপ ফিক্স, রাইট? সরি, বয়েলের ফর্মুলাতে টেম্পারেচার ফিক্স। তাহলে টি যদি ফিক্স হয়, টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি এখান থেকে যেটা পেয়ে যাবা সেটা হচ্ছে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে বয়েলের ফর্মুলার জন্য, PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট, xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইরকম যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা, ম্যাথে কনিক্সের চ্যাপ্টার পড়ছো, রাইট? সো আয়তাকার অধিবৃত্ত, সো আয়তাকার অধিবৃত্তের গ্রাফটা কিরকম হয়? যে এইরকম গ্রাফ হয়। এখন এই জায়গাতে দেখো কার ভার্সেস কার গ্রাফ আঁকতে হচ্ছে, 1/p ভার্সেস v। কোনো মস্ত করা কিছু নেই, ঘাবড়ানোরও কিছু নেই, জাস্ট এই জিনিসটা মনে রাখবা। জাস্ট কি মনে রাখবা? যে আমরা জানি PV ডিভাইডেড বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই জিনিসটা জানি, ওকে, ভালো কথা, আমি এই জিনিসটা জানি। আমার কি দরকার? y এক্সিসে 1/p দরকার, x এক্সিসে দরকার হচ্ছে v। তাহলে তুমি এখানে একটা জিনিস রাখো, t তো তোমার কনস্ট্যান্ট, বয়েলের ফর্মুলার জন্য t কনস্ট্যান্ট। তাহলে তুমি এই পাশে v রাখো, এই পাশে v রাখো, এই পাশে v রাখো, 1/p-টাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে তুমি কি পেয়ে যাবা? যে এখানে ডিভাইডেড বাই T আছে, বা t কে ওই পাশে নিয়ে যাও, যে কনস্ট্যান্ট ইনটু t ডিভাইডেড বাই p, এরকম কিছু একটা পাবা না? এরকম কিছু একটা পাবা। তার মানে v ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইনটু 1/p, এরকম কিছু পাবা না? পাবা, কারণ t ও তো তোমার কনস্ট্যান্টই। তাহলে আলটিমেটলি তুমি এই যে 1/p কে যদি y এক্সিস চিন্তা করো আর এই কনস্ট্যান্টটাকে যদি ভাগ দিয়ে ঢাল চিন্তা করো, তোমার গ্রাফটা পাবা এইরকম, যে y ইকুয়ালস টু mx। গ্রাফটা পাবা এরকম, y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx, এরকম তুমি গ্রাফটা পাবা। দেখো এখান থেকে চিন্তা করো, পিটাকে যদি ওই পাশে নাও, এটা তোমার y, কনস্ট্যান্টটাকে এই পাশে আনো, 1/t কনস্ট্যান্ট, এটা হচ্ছে পুরোটা তোমার কনস্ট্যান্ট। সো v এর ভ্যালুটা হচ্ছে তোমার x। সো সবটাই হচ্ছে তোমার মূলবিন্দুগামী একটা সরলরেখা তুমি পেয়ে যাবা, মূলবিন্দুগামী একটা সরলরেখা পেয়ে যাবা। খুবই ইজি, জাস্ট ওই সমন্বয় সূত্রটা মনে রাখবা। তারপর একটা দেখো যে PV এর ভ্যালু তো অলওয়েজ কনস্ট্যান্ট, আবার সমন্বয় সূত্র থেকে তুমি আসবা, কি ভার্সেস কি আঁকবা সেটা তুমি আগে বের করার চেষ্টা করবা, যে আমার কি ভার্সেস কি গ্রাফ দরকার, কোনটা ভার্সেস কোনটার গ্রাফ দরকার। তুমি দেখতেছো PV অলওয়েজ কনস্ট্যান্ট, v এর ভ্যালু যা হোক, PV এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। বুঝতে পারছো? এটা একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, পরেরটা দেখো,
এই টাইপের ম্যাথ এমসিকিউ এর জন্য একদম হট কেক, খুব বেশি আসে এই অধ্যায়ের এমসিকিউ, যে এইরকম গ্রাফ দিয়ে বলে যে সম্পর্ক বের করো, এরকম গ্রাফ দিয়ে বলে সম্পর্ক বের করো। সো এগুলো আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যদি এরকম ম্যাথ আসে, এরকম গ্রাফ আসে, তুমি একটা জিনিসকে ফিক্স করে ফেলবা। এটা হয় তুমি প্রেসারকে ফিক্স করতে পারো, সমান প্রেসার বানা দিত এই তিনটার, বা ভলিউম ফিক্স করে ফেলতে পারো। ব্যাপারটা হচ্ছে তুমি সবগুলোর জন্য একটা একটা টার্মকে ফিক্স করে ফেলবা। তাইলে আমি চলো এই জায়গাতে ভলিউমকে ফিক্স করে দিই। এই যে দেখো ভলিউমকে আমি ফিক্স করে দিলাম, মানে আমি জাস্ট এই পয়েন্টগুলোকে নিয়ে চিন্তা করবো, যে এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে নিয়ে চিন্তা করবো, এই তিনটা পয়েন্টকে নিয়ে চিন্তা করবো। এই জায়গাতে আমাদের দেওয়া আছে যে তিনটা টেম্পারেচার T1, T2, T3, তিনটা টেম্পারেচারে বয়েলের গ্রাফ হচ্ছে এরকম দেওয়া আছে। আমাদের T1, T2, T3 এটার সম্পর্ক বের করতে হবে যে কোনটা কার থেকে বড়। ঠিক আছে, তাহলে বলো তো এই তিনটা পয়েন্টে ভলিউম কি সমান না? সবার ভলিউম কি সমান না? এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলা সবার ভলিউম এই জায়গাতে সমান। তাহলে আমাকে বলো তো এই জায়গাতে সবার ভলিউম যদি সমান হয়, সবার ভলিউম যদি সমান হয়, গ্রাফ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? গ্রাফ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? যে পি, এটাকে যদি, এটা যদি হয় আমাদের P3, এটা যদি হয় আমাদের P2, এটা যদি হয় আমাদের P1, এই যে দেখো এই লাইনটার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে P1 আর T1। তাহলে আমাকে বলো তো এই যে এই গ্রাফের উপরের দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলো বড় না? পি এর ওয়াই এক্সিস উপরের গুলা যেগুলো আছে সেগুলো বড় না? তাহলে আমি এখানে সম্পর্কটা কি লিখতে পারবো? P3 লেস দেন P2 লেস দেন P1। এটা কি লিখতে পারবো না? কারণ P1 সবচেয়ে নিচে আছে, তার উপরে P2, তার উপরে P3। তার মানে এটা তো গ্রাফ দেখেই বোঝা যায়, কোনো ফর্মুলা দেখা লাগে না। এখন এর সাথে টি এর সম্পর্কটা আমাদের রাখতে হবে, টি এর সম্পর্কটা বের করতে হবে। দেখো তখন তুমি আবার কোথায় চিন্তা করবা? সমন্বয় সূত্র, পিবি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন তুমি ভিটাকে কনস্ট্যান্ট বানায় ফেলছো, তিনটা পয়েন্টের জন্য ভি কিন্তু সবার সেম, ভি কিন্তু সবার সেম। দেখো সেম লাইনে তুমি কনসিডার করতেছো, তাহলে ভিটা যদি কনস্ট্যান্ট হয়, তোমার পি সমানুপাতিক টি, এরকম একটা সম্পর্ক পাই গেছো। তার মানে যার পি বেশি তার টিও বেশি, তার মানে টি এর এটা কি হবে? T3 লেস দেন T2 লেস দেন T1। খুব ইজি কিন্তু, তুমি জাস্ট গ্রাফটা প্রশ্নে থাকলে প্রশ্নেই তুমি হচ্ছে টান দিয়া জাস্ট হচ্ছে এই এক্সিসে ওয়াই এক্সিস যেটা থাকবে সেটা সম্পর্কটাকে বের করবা, যেটা বড় ছোট অর্ডারটা কি। এরপর তুমি হচ্ছে এটার সাথে রিলেট করবা হচ্ছে T1, T2, T3। বুঝছো? এখন এই গ্রাফটা দেখো, এটা আরেকটু ইন্টারেস্টিং, এটা একটু কঠিন। দেখো এই জায়গাতে আমি বললাম যে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এগুলোর মধ্যে সম্পর্ক কি? আমি কি করব? একটা জায়গাতে ফিক্স করে দিব যে সবগুলোর ভলিউম ফিক্স, এই জায়গাতে আমি ফিক্স করে দিলাম, মানে সবগুলোর এই পয়েন্টটার জন্য আমি কনসিডার করব। তাহলে তিনটার জন্য তিনটা প্রেসার আমরা তিনটা জায়গায় পাবো, তাই না? তিনটার জন্য তিনটা প্রেসার আমরা তিন জায়গায় পাবো। এখন ওয়াই এক্সিসে কিন্তু 1/p নাই, আছে কি? 1/, মানে p নাই, শুধু 1/p আছে, তার মানে 1/p3। এই লাইনটা কি T2 এর জন্য, মানে 1/T2, মানে 1/P2। এই লাইনটা T1 এর জন্য, মানে 1/P1। তাহলে বলো তো এই এক্সিসে 1/P1 এর ভ্যালু, তাহলে কোন ভ্যালুটা সবচেয়ে বড়? 1/P1 এর ভ্যালুটা সবচেয়ে বড়, কারণ এটা সবচেয়ে উপরে আছে। তাইলে পি এর সম্পর্ক কি? মানে 1/P1 যদি সবচেয়ে বড় হয়, তার মানে P1 সবচেয়ে ছোট, কারণ 1/, রিলেশনে আছে, ইনভার্স রিলেশনে আছে। তার মানে এখানে P1 সবচেয়ে ছোট, তার থেকে বড় P2, তার থেকে বড় P3। আর ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে যেহেতু P সমানুপাতিক T, তার মানে P এর অর্ডার যেটা, T এর অর্ডারও সেটা। তার মানে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3। বুঝতে পারছো? বের করতে পারবা না খুব ইজিলি? সো এটাই ছিল আমাদের বয়েলের সূত্র। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। সো চার্লসের সূত্র আমাদের যে জিনিসটার মধ্যে সম্পর্ক দেয় সেটা হচ্ছে তোমার ভি এবং হচ্ছে টি। সো ভি সমানুপাতিক টি, এই সম্পর্কটা দেওয়া হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তুমি বলো ভাই কই থেকে আসছে? ভাই তুমি একটু দেখো না, আমাদের সমানের সূত্র কি? পিভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। চার্লসের সূত্র তখনই আমরা বলি সেটা চার্লসের সূত্র যখন প্রেসারটা আসলে কনস্ট্যান্ট। তাহলে আমাকে বলো তো প্রেসারটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ভি সমানুপাতিক টি, এখান থেকে তো দেখতে পাচ্ছ, তাই না? এখান থেকে তো তুমি দেখতে পাচ্ছ। তোমার চার্লসের সূত্রে আসলে ভি সমানুপাতিক টি। তোমাকে মনে রাখতে হবে নামগুলা, যে কোনটা কার সূত্র, বাট ইন জেনারেল তুমি সবগুলাই পারবা। যে পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি সমানুপাতিক টি, টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি ভি ব্যস্তানুপাতিক, আবার তোমার ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি সমানুপাতিক টি। এটাকে বলা হয় চাপের সূত্র। তার মানে এই জিনিসটা, এই ফর্মুলাটার নাম কার নামের সাথে করা হয়েছে? চার্লসের সূত্র হিসেবে। সো নামটা মনে রাখবা। এখন যদি এই সেম জায়গাতে তোমার পিটা কনস্ট্যান্ট না হয়ে ভিটা কনস্ট্যান্ট হইতো, তখন তুমি পেয়ে যেতে পি সমানুপাতিক টি। যখন তোমার কে কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট, আয়তনটা যখন কনস্ট্যান্ট,
এটাকে বলা হয় চাপীয় সূত্র বা চাপের সূত্র। তার মানে সবগুলা তুমি জাস্ট একটা এই সমন্বয় সূত্র থেকেই পেয়ে যাচ্ছ, এই সমন্বয় সূত্র থেকে সবগুলা সূত্র তুমি পেয়ে যাচ্ছ। এন্ড গ্রাফগুলার জন্য কিছুই না, জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখবা, সমন্বয় সূত্র। তারপর তুমি যার ইচ্ছা যার ভার্সেস যার গ্রাফ আঁকতে চাও তুমি আঁকতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখলেই হয়েছে। বুঝতে পারছো? ঠিক আছে, এখন একটু ফিল করো এই জিনিসটাকে। যখন তুমি প্রেসারটা ফিক্স করে দিছো, তুমি একটা জায়গাতে টেম্পারেচার দিচ্ছ, টেম্পারেচার দিলে কি হবে, তাদের গতিশক্তি বাড়ে, মানে তাদের মধ্যে ছোটাছুটি বাড়ে, দৌড়াদৌড়ি বাড়ে। টেম্পারেচার গতিশক্তির সম্পর্ক। তার মানে ছোটাছুটি যদি বাড়ে, দেয়ালে বেশি ধাক্কা দিতে যাবে, মানে তার প্রেশারটাও বেড়ে যাবে। ছোটাছুটি বাড়লে প্রেশারটাও বেড়ে যাবে, আমরা বুঝতেছি এটা। তার মানে তার কাছে দুইটা অপশন। এক, যদি আমি আয়তনটা ফিক্স করে রাখি তাহলে প্রেশারটা বেড়ে যাবে, দেখো আয়তন ফিক্স করে রাখলে প্রেশারটা বেড়ে গেছে। অথবা আমি যদি তাকে এক্সপ্যান্ড করতে দেই, তাকে বড় হইতে দেই, তাহলে প্রেশারটা বাড়ার কথা ছিল, টেম্পারেচার বাড়লে প্রেশারটা বাড়ার কথা ছিল, বাট বাড়বে না কেন? কারণ আয়তনটা বড় করে দিচ্ছি। তার মানে তখন প্রেশারটা সেম থাকবে, বাট আয়তনটা বড় করতে হবে। বুঝছো? তার মানে প্রেশার সেম রাখলে টি সমানুপাতিক হবে, অর্থাৎ টি বাড়ালে ভিও বাড়বে। বুঝা গেছে ব্যাপারটা? রিলেট করতে পারছো? ওকে। সো এখান থেকে গ্রাফগুলা দেখো সেম, এখানেও কি করবা, একটা অক্ষ ফিক্স করে ফেলবা, দেখো না একটা, তুমি এক্স অক্ষকেই ফিক্স করো, তাহলে এটা ইজিয়ার হয় তোমার জন্য। তার মানে এই তিনটা পয়েন্টে এটা কার ভার্সেস কার, চার্লসের গ্রাফ নাকি চাপের গ্রাফ নাকি বয়েলের গ্রাফ দেখার দরকার নাই। তার মানে তিনটা পয়েন্টে টি এর ভ্যালু সেম। তোমাকে মনে করো পি ভিটি গ্রাফ, তো মনে করো এটা P1, এটা P2, এটা P3, এই তিনটার মধ্যে তোমাকে সম্পর্ক বের করতে বসে, কে কার থেকে বড় ছোট। তাহলে তুমি একটা জিনিস দেখো, এই জায়গাতে এই P1 এর জন্য এখানে তুমি পাবা V1, P2 এর জন্য এখানে পাবা V2, এখানে পাবা V3। তাহলে আমাকে বলো, এইটা যদি ফিক্স হয়, এটা যদি y অক্ষ হয়, কার ভ্যালুটা সবচেয়ে বড়? V1 এর ভ্যালুটা সবচেয়ে বড় না? দেখাই তো যাচ্ছ, V1 সবচেয়ে উপরে আছে, V2, V3। এখন এটার সাথে আমাদের P এর সম্পর্ক করতে হবে, P এর সম্পর্ক খেয়াল করো, এটার সাথে আমাদের P এর সম্পর্ক বের করা লাগবে। তাহলে আমরা জানি PV ডিভাইডেড বাই T, এটা যদি কনস্ট্যান্ট হয়, এখন T কেও আমরা কনস্ট্যান্ট বানায় ফেলছি, কারণ সবগুলা সেম পয়েন্ট আমরা নিচ্ছি, T এর সেম মানের জন্য আমরা নিচ্ছি। তাইলে টিটাও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে P আর V ব্যস্তানুপাতিক। তার মানে P যখন বেশি V তখন কম, V যখন বেশি P তখন কম। তার মানে এইটার অর্ডারটা হবে P1, P2 is greater than P3। বুঝতে পারছো? উল্টে যাবে। সো তোমাদের অর্ডার মানে তোমাদের টাস্ক থাকবে হচ্ছে এটা করো, এটা মনে করো তোমার হচ্ছে P1, P2, P3, এটার অর্ডার বের করো, এটার অর্ডার বের করো, P1, P2, P3। সো এটা হচ্ছে টাস্ক 1, কমেন্টে উত্তর করবা টাস্ক 1 লিখে, এটা হচ্ছে টাস্ক 2। আমি কমেন্টে রিপ্লাই দেবো, সমস্যা নেই। তার মানে আমি আগেই বলছি যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই গ্রাফের ম্যাথগুলা এমসিকিউ অনেক বেশি আসে, সো একটু খেয়াল রাখবা ম্যাথগুলা করার সময়। তার মানে কি আমরা কি পড়ছি এতক্ষণ পর্যন্ত? বয়েল, চার্লস এবং চাপের সূত্র পড়ছি। এই তিনটা মিলাই কিন্তু আমাদের সমন্বয় সূত্রটা আসে, এই তিনটা মিলাই কিন্তু আমাদের সমন্বয় সূত্রটা আসে, তাই না? যে PV ডিভাইড বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাই কিন্তু আমাদের সমন্বয় সূত্র ছিল, PV ডিভাইডেড বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তারপর ওই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করেই আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্রটা কি? PV ইকুয়ালস টু nRT, PV ইকুয়ালস টু nRT। এখানে এটাকে চেঞ্জ করে আরেকটু অন্যরকম ভাবে লিখতে পারো যে PM ইকুয়ালস টু ρRT, PM ইকুয়ালস টু ρRT। এটা কেমনে আসে? তুমি n মোল যেটা আছে, এই যে V যেটা আছে, আয়তন যেটা আছে, আয়তনটাকে তুমি এভাবে লেখো যে আয়তন এখানে লিখতে পারবা m বাই v, m বাই রো, যেহেতু রো ইকুয়ালস টু হচ্ছে m বাই v, সো আয়তনটাকে লিখতে পারবা m বাই রো। সো এখানে m বাই রো লেখো, আর এই জায়গাতে n যেটা n মোল, ওটাকে তুমি লিখতে পারবা m বাই মলিকিউলার ভর যেটা, বা এটাকে লেখো w বাই রো, এপাশেও আসবে w বাই m। সো PM ইকুয়ালস টু ρRT। সো এই দুইটা ফর্মুলা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল ফর্মুলা, এই অধ্যায়ের একদম ফান্ডামেন্টাল ফর্মুলা, একদম কোর ফর্মুলা। আমাদের যখনই কোনো কিছু দরকার হবে আমরা কার দিকে তাকাবো? এই দুইটা ফর্মুলার দিকে তাকাবো। যখনই কোনো কিছু দরকার হবে কার দিকে তাকাবো? এই ফর্মুলার দিকে তাকাবো। দেখো এখান থেকেই তো আমরা কনস্ট্যান্টের ভ্যালুটাকে কনস্ট্যান্ট আকারে লিখে এরকম একটা ইকুয়েশন পাইছি। এখানেও আরটা তো আমাদের কনস্ট্যান্ট, এখানে আরটা তো আমাদের কনস্ট্যান্ট, তাই না? আরটা তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে এখানেও কিন্তু এরকম একটা ফর্মুলা দাঁড় করানো যায় যে তোমার PM ডিভাইডেড বাই এমটাও তো কনস্ট্যান্ট, একটা মলিকুলের জন্য এমটাও তার মোলার মাসও কনস্ট্যান্ট, তার মানে P ডিভাইডেড বাই ρT, এটাও কিন্তু কনস্ট্যান্ট।
এটাও কিন্তু কনস্ট্যান্ট, এটাও কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো আমরা জাস্ট এই কনস্ট্যান্ট গুলোরে কনস্ট্যান্টই লিখতেছি আর ভ্যালু বসাচ্ছি না, তাই না? এই ওর ফর্মুলা, কোনো কিছুর মধ্যে রিলেশন দরকার হইলে তুমি এদের মধ্যে তাকাবা। এখন আমি তোমাকে যদি বলি এখান থেকে তুমি দেখো কত রকমের ফর্মুলা আসতে পারে। তোমাকে যদি আমি বলি যে টি ফিক্স হলে কি, ভি সমানুপাতিক 1/v, যখন কি টিটা কনস্ট্যান্ট, এটাকে আমরা কি বলতাম, বয়েলের সূত্র। তারপর যখন এই জায়গাতে পি ফিক্স, তখন আমরা দেখতে পাচ্ছি যে পি যদি ফিক্স হয়ে যায় টি টাইপ আসলে ভি সমানুপাতিক টি। এটা কার সূত্র, এটা ছিল হচ্ছে আমাদের চার্লসের সূত্র যখন পিটা কনস্ট্যান্ট, এটা ছিল চার্লসের সূত্র। তারপর চাপের সূত্রে ভি কনস্ট্যান্ট, তার মানে তোমার এই জায়গাতে ভি কনস্ট্যান্ট থাকলে পি সমানুপাতিক টি, এটাকে বলা হয় হচ্ছে চাপের সূত্র, বুঝছো? তার মানে তিনটা সূত্র তুমি কিন্তু পেয়ে গেছো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র। তারপর অনেকগুলো সূত্র আছে, একটা হচ্ছে ঘনত্বের সূত্র, ঘনত্বের সাথে প্রেসারের সূত্র, আরো অনেকগুলো আছে। দেখো এই জায়গাতে যদি প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এই জায়গাতে সম্পর্ক কি পাচ্ছ, প্রেসারটা কনস্ট্যান্ট থাকলে টি ব্যস্তানুপাতিক 1/ρ। তার মানে রো বাড়লে বা এটা উল্টাভাবে লেখো, রো ব্যস্তানুপাতিক 1/t। তোমার টি বাড়লে রো কমবে যখন প্রেসারটা কনস্ট্যান্ট। জাস্ট এই ফর্মুলা দেখে তুই বলতে পারতেছো। এখন একটু ফিল করো তো, প্রেসার যখন কনস্ট্যান্ট, টি বাড়লে আয়তন বাড়বে, কারণ প্রেসারটা আমার কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। সো আয়তন বাড়ানো ছাড়া উপায় নেই, আয়তন বাড়লে তো ঘনত্ব কমতেছি, সো ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এই জায়গাতে যদি টি কনস্ট্যান্ট থাকলে তুমি লিখতে পারো পি সমানুপাতিক রো, যখন কে কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। আবার যখন তোমার রো কনস্ট্যান্ট তখন তো পি সমানুপাতিক টি, এটি লিখতে পারবা। তার মানে অনেকগুলা ভ্যারিয়েশন তুমি পাচ্ছ, অনেকগুলা গ্রাফ তুমি এখান থেকে আঁকাইতে পারবা, যে পি ভার্সেস টি, ভি ভার্সেস টি, পি ভার্সেস টি, রো ভার্সেস টি, তারপর পি ভার্সেস রো, অনেকগুলা গ্রাফ তুমি আঁকাইতে পারবা। অনেক প্রকারের প্রশ্ন আসতে পারে, জাস্ট কনসেপচুয়ালি আগাইলে কিন্তু একটাই জিনিস, জাস্ট এই জিনিসটা মনে রাখবা, সবগুলাই তুমি জানবা। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কার সূত্রের নাম কোনটা, মানে কোনটা কার সূত্র, এটা জাস্ট মনে রাখবা, ঠিক আছে? এর পরবর্তী যে কনসেপ্টটা আছে আমাদের, সেটা হচ্ছে সিআরএমএস ভেলোসিটি, অর্থাৎ একটা গ্যাস মলিকিউলের বা গ্যাস চেম্বারের আরএমএস ভেলোসিটি। এখন আরএমএস কেন নেই, রুট মিন স্কয়ার ভেলোসিটি কেন নেই? এর কারণটা হচ্ছে যে গ্যাসের ভেলোসিটি তো একটা ভেক্টর টার্ম। সো একটা ভেক্টর টার্ম যখন দুইটা অপোজিটে থাকে, ওটার গড় তুমি যখন ক্যালকুলেট করবা 0 চলে আসবে, কারণ দুটার যোগফল 0 চলে আসবে, একটা লব্ধি 0 চলে আসবে, কারণ ভেক্টর রাশি দুটা বিপরীত দিকে চলে লব্ধি 0 চলে আসে। সো এই কারণে আমরা রুট মিন স্কয়ার করি, অর্থাৎ প্রথমে স্কয়ার করি তারপর রুট করি। সো এটার তিনটা ফর্মুলা মনে রাখবা। মেইনলি যে ফর্মুলাটা মনে রাখবা সেটা হচ্ছে √3RT/m। এখানে এমটা কি, মলিকিউলার মাস। তখনই মনে রাখবা যখনই আর, তখনই নিচে হচ্ছে মলিকিউলার মাস, আর যখন কে 3kT বোলসম্যান কনস্ট্যান্ট, তখন হচ্ছে তোমার একটা তোমার এটা তো মোলার মাস আর এটা হবে মলিকিউলার মাস। যখন একটা মলিকিউল নিয়ে চিন্তা করো তখন নিচে আসবে মলিকিউলার মাস। সো এই জিনিসটাকে দেখো, আমি জানি না যে PM = ρRT, এটা কি জানতাম, ρRT। তাহলে এই জায়গাতে দেখো RT/m এর ভ্যালুটাকে তুমি P/ρ লিখতে পারবা না, সো এই যে P/ρ লিখছে। সো এটা তুমি মনে রাখলেও যা, না রাখলেও তা, তুমি নিজে এটা কেন থেকে আসতে পারবা। তার মানে এই জিনিসটা মনের মধ্যে আসলে থাইকা যায় যে PM 3RT/m √3RT/m এবং √3P/ρ, এই জিনিসটা মনের মধ্যে আসলে থাইকা যায়, √3P/ρ √3RT/m। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে এইটা, মানে এটার ফান্ডামেন্টাল ফর্মুলা হচ্ছে এইটার ডেরিভেশন থেকে ওইটা আসে, যে প্রত্যেকটা ভেলোসিটি স্কয়ার যোগ করে এটাকে n দিয়ে ভাগ করে রুট করলে যে ভ্যালুটা আসবে সেটাকে বলা হয় সিআরএমএস ভেলোসিটি, রুট মিন স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, সো অনেক সময় ডিউতে চলে আসবে যে তোমার 5টা মলিকিউলের ভেলোসিটি দেওয়া আছে, মনে একটা ভেলোসিটি এত, আরেকটার এত 5টা ভেলোসিটি তোমাকে দেওয়া আছে, তাদের সিআরএমএস ভেলোসিটি বলবে। তখন কিন্তু তুমি ওই ফর্মুলা দিয়ে করতে পারবে না, ফান্ডামেন্টাল ফর্মুলাটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো তখন তুমি যে স্কয়ারের ভিতর এটার স্কয়ার প্লাস ওটার স্কয়ার প্লাস ওটার স্কয়ার 5 দিয়ে ভাগ করে যেটা উত্তর আসবে সেটাই তোমার উত্তর, বুঝতে পারছো? তখন তোমাকে এরকম ফর্মুলাগুলো ইউজ করতে হবে। এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা আমরা এখন বলবো, যে সিআরএমএস ভেলোসিটি মনে করো যে মানে লাইফ চেঞ্জিং, মানে এখানেই ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। CRMS velocity only depends on temperature. Just এইটা মনে রাখা মাস্ট, যে CRMS velocity only depends on temperature. দেখো এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, তোমাকে এরকম বলতে পারে যে একটা গ্যাসের হ্যাঁ প্রেসার যখন মনে করো
9 atm, তখন সিআরএমএস ভেলোসিটি হচ্ছে এটা। মনে করো একটা ভেলোসিটি তোমাকে দিল, প্রেসার যখন 10 atm, তখন সিআরএমএস ভেলোসিটি কত বলতেই তো পারে। এখন তোমার মাথায় চিন্তা আসবে ওই ফর্মুলা। আচ্ছা, প্রেসারের সাথে সিআরএমএস ভেলোসিটির ফর্মুলাটা কি ছিল, রিলেশনটা কি ছিল? রুট ওভার 3p/ρ, 3p/ρ। তাহলে সিআরএমএস ভ্যালুর সাথে প্রেসারের রুটের সম্পর্ক তুমি ওটা দিয়ে করে ফেলবা, যে তুমি জানো যে সিআরএমএস 1 সিআরএমএস 2/CRMS1 এরকম রেশিও দিয়ে করে ফেলবা, যে আসলে ব্যস্ত সমানুপাতিক আছে, তো তার মানে এখানে P2/P1 দুইটা ভ্যালু বসায় তুমি করে ফেলবা। বাট এটা সবচেয়ে বড় ভুল হবে। সিআরএমএস ভেলোসিটি অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। এর কারণটা দেখো, কারণ আমরা জানি ভেলোসিটির সাথে কিসের সম্পর্ক, ভেলোসিটির সাথে কিসের সম্পর্ক, ভেলোসিটির সাথে কার সম্পর্ক আমাকে বলো তো? ভেলোসিটির সাথে সম্পর্ক হচ্ছে গতিশক্তি, ভেলোসিটির সাথে সম্পর্ক হচ্ছে গতিশক্তি। তার মানে ভেলোসিটি যদি বাড়ে তাহলে গতিশক্তিও বাড়ার কথা, বাড়বে তো। বাট আমরা যেটা দেখি যে গতিশক্তি শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে। তোমার টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়বে, টেম্পারেচার কমলে গতিশক্তি কমবে। টেম্পারেচারের সাথে শুধুমাত্র গতিশক্তি নির্ভর করে। মানে তোমার যে কাইনেটিক এনার্জি, একটা গ্যাসের টোটাল কাইনেটিক এনার্জি, এটা অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। তার মানে সিআরএমএস ভেলোসিটিটাও অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। ভলিউমের উপরও নির্ভর করে না, প্রেসারের উপর নির্ভর করে না। এই জিনিসটা মাস্ট, কারণ পরীক্ষা হলে তুমি ভুলে যাবা, পরীক্ষা হলে এত কিছু মনে থাকবে না। তো পরীক্ষা হলে ভুল করার, এইসব জিনিস ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে একটা এমসিকিউ দিল যে তোমার 3p চাপে সিআরএমএস ভেলোসিটি এত, 9p চাপে সিআরএমএস ভেলোসিটি কত। সো ভুল হওয়ার সম্ভাবনা ওই জায়গায় সবচেয়ে বেশি। সিআরএমএস ভেলোসিটি প্রেসারের সাথে চেঞ্জ হয় না, রো এর সাথে চেঞ্জ হয় না, ভলিউমের সাথে চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে। কারণ তার এনার্জিটা চেঞ্জ হয় শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তার মানে সিআরএমএসটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সো এখন এনার্জি নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল? এটা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আসে। এটা যদি হচ্ছে রিক্যাপ ক্লাস না হয়ে যাচ্ছে নর্মাল ক্লাস হইতো, আমি তোমাকে পুরো কাইনেটিক থিওরিটা আরো ভালো করে বুঝাইতাম যে কেমনে কেমনে আসছে, কেমনে কেমনে জিনিসগুলো আসে। বাট এখন জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি যে তোমার ইকে বা গতিশক্তির মোট টোটাল ফর্মুলাটা কত আসে। সো গতিশক্তি এটার ফর্মুলাটা হচ্ছে F/2 nRT। যদি তোমাকে বলে যে n মোল গ্যাসের গতিশক্তি কত, মোট গতিশক্তি কত, তখন তুমি বলবা যে F/2 nRT। মোট আর হচ্ছে রৈখিক গতিশক্তি, ওগুলো কনসেপ্টে পরে আসতেছি। গতিশক্তি মানে F/2 nRT, n মোল গ্যাসের। এখন তোমাকে যদি বলে 1 মোল গ্যাসের গতিশক্তি কত, তুমি বলো F/2 RT। খুব ইজি, F/2 RT। 1 মোল গ্যাসের জন্য F/2 RT। এখন তোমাকে যদি বলি n সংখ্যক মলিকিউলের গতিশক্তি কত, যখন মলিকিউল ইউজ করবা তখন এই ফর্মুলাটি ইউজ করবা, যে যতগুলো মলিকিউল, নাম্বার অফ মলিকিউল NKT। মলিকিউলের জন্য তোমার গ্যাস কনস্ট্যান্টটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। কেন? কারণ এক মোলের জন্য থাকে 6 × 10⁻23, মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.0 × 10⁻23। সো তোমার আর কে যখন অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করবা তখনই আসলে বোলসম্যান কনস্ট্যান্টটা আসে। সেটা আসলে একটা মলিকিউলের জন্য। বা তুমি নিজেই এইটাকে এই n মোল গ্যাসের জন্য যে গতিশক্তিটা, বা 1 মোল গ্যাসের জন্য যে গতিশক্তিটা, সেটা হচ্ছে F/2 RT, তুমি চাও একটা মলিকিউলের জন্য। তার মানে এটারে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে। সো R/অ্যাভোগাড্রো নাম্বার, সেটাই আসলে তোমার K বা বোলসম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে? সো n সংখ্যক মলিকিউলের জন্য গতিশক্তি কত হবে? F/2 nKT। তাইলে আমি বলি একটা মলিকিউল এর জন্য গতিশক্তি কত? F/2 KT। একটা মলিকিউলের জন্য গতিশক্তি কত? F/2 KT। বুঝা গেছে? এখন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আসে, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। এখানে এই টার্মটা আসে, যে এফটাকে, এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। সো তোমাদের মেইন ক্লাসগুলোতে এই জিনিসটা খুব সুন্দর করে পড়ায়। স্বাধীনতার মাত্রা আসলে কি জিনিস? ডিগ্রি অফ ফ্রিডম। বুঝে যাচ্ছে যে তুমি কতগুলা ডিগ্রিতে তোমার ফ্রিডম আছে চলাচলের। সো এই জায়গাতে রৈখিক ফ্রিডম হচ্ছে 3টা, মানে তুমি 3টা এক্সিসে রৈখিকভাবে মুভ করতে পারো। মনে করো তোমার কাছে আমি এরকম কিছু একটা দিলাম, হ্যাঁ, তোমার কাছে আমার এরকম একটা মলিকিউল আছে, মনে করো এটাই মনে করো আমার একটা মলিকিউল। এই মলিকিউলটা কতগুলো এক্সিসে মুভ করতে পারবে? 3টা এক্সিসেই, এক্স, ওয়াই এবং জেড। 3টা এক্সিসে সে মুভ করতে পারবে। 3টা এক্সিসে সে মুভ করতে পারবে, তাই না? তার মানে তার রৈখিক ফ্রিডমটা হচ্ছে কত? তার রৈখিক ফ্রিডমটা হচ্ছে 3। এটা এদিকেও যাইতে পারবে, এদিকেও যাইতে পারবে, ওইদিকেও যাইতে পারবে। তার মানে তার রৈখিক স্বাধীনতার মাত্রা বা রৈখিক
রৈখিক ফ্রিডম সেটা কত? রৈখিক ফ্রিডম হচ্ছে 3। এখন তারা যদি বলি তার ঘূর্ণন ফ্রিডম কত বা ঘূর্ণনের ফ্রিডম কত আমাকে বলো তো, তার ঘূর্ণনের ফ্রিডম কত? দেখো তার কিন্তু কোনো ঘূর্ণনের ফ্রিডম নাই, কারণ সে যেই দিকেই ঘুরুক না কেন তুমি সেটারে বুঝবা না, তুমি সেটারে বলতে পারবা না, বা ওই ঘূর্ণনের জন্য তুমি কিন্তু কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে গুণ করে মানে তুমি হচ্ছে কৌণিক কোনো গতিশক্তি পাবা না। তার মানে এখানে যা গতিশক্তি সবটাই তার রৈখিক গতিশক্তি। তার মানে এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রাটা আসলে 3। এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রাটা আসলে 3। সে মাত্র 3টা এক্সিসে মুভ করতে পারে। বাট যখনই কথা আসবে দ্বিপারমাণবিক গ্যাসের তখন তার তো রৈখিক 3টা থাকবেই, রৈখিক 3টা ফ্রিডম থাকবেই, সাথে কৌণিক 2টা ফ্রিডম অ্যাড হবে। এখন বলবা যে ভাই কৌণিক ফ্রিডমটা কেমনে আসবে, একটু দেখো। সো মনে করো আমি খুব শর্টে বোঝাচ্ছি, মানে এই জিনিসটা অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করার টপিক, অনেকক্ষণ ধরে তোমাকে বোঝানোর টপিক। তোমারে আমি হচ্ছে মাত্র কয়েক মিনিটে এটা খাওয়া দেওয়ার চেষ্টা করতেছি, সো তোমার কনসেপ্টটাও বা তোমার হচ্ছে থিঙ্কিংটাও থাকা লাগবে ওই লেভেলের। সো মনে করো একটা দ্বিপারমাণবিক গ্যাস আছে এই জায়গাতে, এই যে দ্বিপারমাণবিক গ্যাস একটা ডাম্বেল আকৃতি মনে করো, এটা তো রৈখিক 3টা এক্সিসে চলাচল করতে পারে, তার মানে রৈখিক তার ফ্রিডম 3। এখন কৌণিক ফ্রিডম 2 কেন 3 না? তুমি তো বলবা যে ভাই তাহলে 3টা এক্সিসের সাপেক্ষে এটা রোটেট করতে পারে, 3টা এক্সিসের সাপেক্ষে তো এটা মুভ করতে পারে মানে ঘুরতে পারে। বাট না, এখানে সে 2টা এক্সিসে মাত্র ঘুরতে পারে। দেখো আমার কলমটা যদি ওই মলিকিউলটা হয়, দেখতেছো আমার পেনটা যদি ওই মলিকিউলটা হয়, তারাও অন্য একটা পেন নেই তাহলে তুমি দেখতে ইজিয়ার হবে। সো আমার এই পেনটা যদি হয় হচ্ছে এই জায়গাতে ওই মলিকিউলটা, এটা কিন্তু এই যে উপরে যে এক্সিসটা ওইটার সাপেক্ষে কিন্তু ঘুরতে পারতেছে, আমাকে বলো তো ঘুরতে পারতেছে না? পারতেছে। তার মানে একটা এক্সিস পাইলাম ঘূর্ণনের। এখন বলো এই যে জেড এক্সিস যেটা আছে, মানে এটা এই বোর্ড থেকে যে জেড এক্সিস আছে ওই জেড এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারছে, তাই না? জেড এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারছে, তার মানে এটা ওই ওয়াই এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারছে। দেখো এটা তোমার এই ওয়াই এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারছে এবং এই জেড এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারছে। এই যে দেখো ওয়াই এক্সিসের সাপেক্ষে হেলিকপ্টারের মতো ঘুরতে পারতেছে আর জেড এক্সিসের সাপেক্ষে এইভাবে ঘুরতে পারতেছে, তাই না? এখন বলো তো এক্স অক্ষের সাপেক্ষে এটা ঘুরতে পারবে কিনা? এই যে এই কলমটা আছে, এটা কি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরানো যাবে? দেখো তো এক্স অক্ষের সাপেক্ষে ঘোরানো যাবে না। তার মানে এক্স অক্ষের সাথে ঘুরলেও আমরা কিন্তু এটার ঘূর্ণনটা দেখতে পাবো না, তাই না? শুধুমাত্র ওয়াই এক্সিস হেলিকপ্টারের মতো, ওয়াই এক্সিসের সাপেক্ষে হেলিকপ্টারের মতো, আর জেড এক্সিস এই দুটো এক্সিসে আমরা দেখতে পাবো। এই কারণে তার কৌণিক যেই এটা আছে ফ্রিডমটা আছে সেটা হচ্ছে 2। এটা হচ্ছে দ্বিপারমাণবিক জন্য। একটা হচ্ছে বহু পারমাণবিক বা ত্রিপারমাণবিক, যেটি বলো না কেন, বহু পারমাণবিক। সো এটার জন্য তোমার হচ্ছে রৈখিকটা হয়ে যায় 3, রৈখিকটা কত হয়ে যায়? রৈখিকটা তো 3-3ই থাকে, এবং কৌণিকটা তোমার কত হয়ে যায়? কৌণিকটাও তোমার 3 হয়ে যায়। তার মানে আমি তোমাকে বলি যে একটা এক পারমাণবিক গ্যাসের টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত? তুমি বলবা টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। এটা দ্বিপারমাণবিক গ্যাসের টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত? টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, যেখানে 3 হচ্ছে রৈখিকের, 2 হচ্ছে কৌণিকের। আর এটা বহুপারমাণবিক গ্যাসের জন্য টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত? 6, যেখানে 3 হচ্ছে রৈখিকের, 3 হচ্ছে কৌণিকের। আরো আছে, আরো ডিগ্রি অফ ফ্রিডম থাকতে পারে সেখানে, সেটা তার কম্পাঙ্কের জন্য। সো এত ডিটেলস আমাদের দরকার নেই, এতটুকু জানলেই হবে যে 3টা ফ্রিকোয়েন্সি, 3টা এফ এর ভ্যালু 3 পারমাণবিক গ্যাসের জন্য। ওকে, এখন পরবর্তী কথা হচ্ছে তাহলে এই যে এই জায়গাতে সম্পর্কটা এখনই তুমি বুঝতে পারবা যে মিনিংটা অ্যাকচুয়ালি কি। এখন আমি যদি একটা মলিকিউলের কথা চিন্তা করি, একটা মলিকিউলের জন্য যদি চিন্তা করি, একটা মলিকিউলের জন্য এই জায়গাতে কতটুকু এনার্জি হবে বলো তো? F/2 kT। এটা একটা মলিকিউলের জন্য হবে না, এটা একটা মলিকিউলের জন্য হবে। তাহলে একটা জিনিস বলো তো, একটা মলিকিউলে কতটুকু এনার্জি হচ্ছে? আমি তোমাকে যদি বলি 3n থাকার মানে কি? 3টা n এর যোগফল n প্লাস n, তাহলে এই জায়গাতে f ইন্টু k/2 হাফ মানে kt/2। তার মানে এই জায়গায় তো f সংখ্যক kt/2 যোগ হচ্ছে, মানে তার যতগুলো স্বাধীনতার মাত্রা তত kt/2 বা হাফ kt।
তত হাফ কেটি, মানে তোমার প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য প্রত্যেকটা মলিকিউলের এনার্জি কত করে হয়? হাফ কেটি। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা সমভাবে বিভাজন হয়। এটা হচ্ছে মূল কথা, যে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় সমভাবে বিভাজন হয়। এখান থেকে খুব গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটা মনে রাখা উচিত, তোমাকে যদি বলি যে একটা নাইট্রোজেন পরমাণু, এটা দ্বিপারমাণবিক গ্যাস, সো এটা টোটাল স্বাধীনতার মাত্রা কত? 5। তাহলে একটা নাইট্রোজেন গ্যাসের যদি তোমাকে বলি যে মোট গতিশক্তি কত, তুমি কি দিয়ে বের করবা বলো তো? 5/2 এনআরটি, 5/2 এনআরটি দিয়ে বের করবা, কারণ নাইট্রোজেনের মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, তার মানে 5/2 এনআরটি দিয়ে করবা। বাট যদি বলি নাইট্রোজেনের রৈখিক গতিশক্তি কত, তখন তুমি এফের ভ্যালু কত ইউজ করবা? 3 ইউজ করবা। সো এই জিনিসটা খেয়াল রাখবা, রৈখিক 3টা, কৌণিক 2টা। সো রৈখিকটা বলে 3 ইউজ করবা, টোটালটা বলে 5 ইউজ করবা। বাট তোমাদের প্রশ্ন ব্যাংকে একটা প্রশ্ন আসে সাস্টে, সেটা ভুল আছে, সো ওইটার খেয়াল কইরো না, ওইটা খেয়াল কইরো না। পরবর্তীতে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গড় মুক্ত পথ। অর্থাৎ মলিকিউলগুলো তো একটা একটার সাথে কলিউশন হচ্ছে, যখন গ্যাসের মধ্যে আবদ্ধ আছে গ্যাস ক্ষেত্রের মাঝে, তো একটা একটার সাথে কি হচ্ছে? একটা একটার সাথে কলিউশন হচ্ছে। তোমাকে এই জিনিসটা বের করা লাগে যে পরপর 2টা কলিউশনের মাঝে গড় মুক্ত পথটা কত। সো এটার জন্য অনেকগুলো ফর্মুলা আছে, আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ফর্মুলা, ম্যাক্সওয়েলটা দিয়েই সবগুলো ম্যাথ করি। বাট তোমাদের এমসিকিউ এর জন্য বাকিগুলোও ইম্পর্টেন্ট। সো বাকিগুলোও ইম্পর্টেন্ট, বাকিগুলোর ফর্মুলাটা তোমার জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলোর জাস্ট ফর্মুলা। সো এটা মনে রাখবা, বাকিগুলোর ফর্মুলাটা নিজ দায়িত্বে মনে রাখবা। আমরা ইউজ করি ম্যাক্সওয়েলটা 1/√2 n পাই সিগমা স্কোয়ার, বাকিগুলো মনে রাখবা, বাকিগুলোর ফর্মুলাটা মনে রাখবা কনসেপ্ট বুক থেকে। এরপর আসে হচ্ছে পরপর 2টা কলিউশনের মধ্যবর্তী সময়। দেখো তুমি যদি ডিস্টেন্স জানো, ভেলোসিটি জানো, সময় বের করো তো একদম বাচ্চাদের জিনিস, এস ইকুয়ালস টু ভিটি, ওটা এখানে করছি, ডিস্টেন্স ডিভাইড বাই ভেলোসিটি, এটাই তোমার সময় দিবে। সো এটা হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের শিশিরাঙ্ক বাদে ওভারঅল যত কনসেপ্ট আছে সবগুলা, পুরো কনসেপ্টটা আমি চেষ্টা করছি মাত্র তোমার 40 মিনিটে বুঝিয়ে দিতে, সেটা আমার জন্য টাফ। ঠিক আছে, সো এতটুকু কনসেপ্ট তুমি জানলে যে কোনো ম্যাথ তুমি করতে পারবা, যে কোনো এমসিকিউ তুমি করতে পারবা। দেখো অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসছে, তোমার সিকারওয়েট বা বুয়েট বা ডিউ যে প্রশ্নগুলো আসে ওগুলো একটু দেখো, দেখবা যে খুব ইজিলি তুমি সলভ করতে পারতেছো। কি বলছে? একটা হ্রদের তলদেশে পানির উপরিতলে আসা একটা বায়ু বুদবুদ ব্যাস 4 গুণ হয়, মানে নিচ থেকে উপরে আসতেছে, ব্যাস হয়েছে 4 গুণ, মানে ব্যাসার্ধ হয়েছে 4 গুণ। তোমার বলছে হাইট কত, খুব ইজি, তুমি জাস্ট এই ফর্মুলা দেখবা যে এইচ রো জি ডিভাইড বাই পি নট, ব্যাস আর ব্যাসার্ধ এই দুটো দেওয়া থাকলে ফর্মুলাটা হয়ে যায় n³ - 1, তার মানে এখানে আসবে 4³ - 1। তার মানে আমি ক্যালকুলেটরে করবো সবটা, এগুলো লেখাও লাগবে না, ফর্মুলা মুখে মুখে করবা। তুমি 4³ লিখবা -1, এটাতে কি দিয়ে গুণ করবা? পি নট, মানে 101,325, মানে অ্যাটমসফেরিক প্রেসার। তুমি যেটা পেয়ে গেছো সেটা হচ্ছে এইচ রোর ভ্যালু, তুমি কি দিয়ে ভাগ করবা? রো জি দিয়ে ভাগ করবা। সো রো কত? 1000, জি কত? 9.8, যেটা আসবে সেটা হচ্ছে তোমার হ্রদের গভীরতা 551.4। সো খুব ইজিলি কিন্তু তুমি ম্যাথগুলো করতে পারবা, খুব ইজিলি করতে পারবা। গ্যাসের একটি অণু স্বাধীনতার মাত্রা 6 হইলে এর প্রতি অণুর গড় শক্তি কত? দেখো প্রতি অণুর গড় শক্তি কত, আমরা জানি একটা অণুর গড় শক্তি কত, একটা অণুর গড় মোট গতিশক্তি কত বলতো? একটা অণুর যে গড় গতিশক্তি সেটা কত? F/2 কেটি না, F/2 কেটি না? তাহলে তো স্বাধীনতার মাত্রা যদি 3 হয়, তাহলে একটা অণুর গড় গতিশক্তি কত? 3 কেটি। খুব ইজি না? এফ এর ভ্যালু 6 বসাও, 3 কেটি আসবে না? একদম ইজি, একদম ইজি, প্রত্যেকটা তোমাদের পারা উচিত। স্থির তাপমাত্রায় পিভি লাইক চিত্র কিরকম হবে? আমরা প্রথম স্লাইডে দেখে আসছি আয়তাকার অধিবৃত্ত, বা ভুলে গেলে তুমি এই ফর্মুলা দিয়ে ফলো করবা যে পিভি ডিভাইড বাই টি, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে টিটা যদি কনস্ট্যান্ট হয় স্থির তাপমাত্রায়, টিটা যদি কনস্ট্যান্ট হয় পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আয়তাকার অধিবৃত্তের একটা সংজ্ঞা বা অধিবৃত্তের মতো একটা হবে। কোন গ্যাসের অণুর ব্যাস হচ্ছে এত। দেখো এই ফর্মুলাতে তোমার যখন গড় মুক্তপথ বের করো একটা জিনিস মনে রাখবা, এই সিগমাটা আসলে ব্যাস, এটার মধ্যে ভুল করা যাবে না। এই সিগমাটা আসলে ব্যাস, ব্যাস, এবং এনটা হচ্ছে প্রতি মিটার কিউবে, প্রতি মিটার কিউবে অণুর সংখ্যা বা মুক্ত ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন না তো, এই জায়গাতে হচ্ছে তোমার কতগুলো মলিকিউল বা মুক্ত অণু। এখন এই জায়গাতে যে জিনিসটা ঝামেলা করে, তোমাকে প্রতি মিটার কিউবে না বলে তোমাকে বললো যে 1 সেন্টিমিটার কিউবে পরমাণু আছে n সংখ্যক, অণু আছে n সংখ্যক আর কি। তোমাকে বললো তোমার দরকার 1 মিটার কিউবে, তাইলে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হলে আমরা জানি 10⁶ দিয়ে ভাগ করতে হয়, তাই না? 10⁶ দিয়ে ভাগ করতে হয়, হ্যাঁ 10⁶ দিয়ে ভাগ করতে হয়।
তাহলে এই জায়গাতে n কে 10⁶ দিয়ে ভাগ করো, বাট এরকম হবে না। আমি তোমাকে এই জিনিসটা কত জায়গায় বলছি জানো? চলতরিৎ ক্লাসে বলছি, সেমিকন্ডাক্টর ক্লাসে বলছি, আজকের ক্লাসে আবার বলতেছি। একটা ছোট জায়গায় যদি n সংখ্যক পরমাণু থাকে, একটা বড় জায়গায় আরো বেশি পরমাণু থাকবে। তার মানে তোমাকে সেন্টিমিটার কিউব টু মিটার কিউবে এখানে নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে এইভাবে যে একটা রুমে যদি একজন মানুষ থাকে তাহলে 10টা রুমে 10 জন মানুষ থাকবে। তার মানে 1 মিটার কিউব বড় একটা জায়গায় ওখানে আরো বেশি পরমাণু থাকবে। কতগুলা বেশি? n ইন্টু সেন্টিমিটার কি মিটারে নিলে 100 দ্বারা ভাগ করতে হয়, তোমাকে এখন কি দিয়ে গুণ করতে হবে? 100 কিউব দ্বারা গুণ করতে হবে, যেহেতু হচ্ছে এখানে মিটার সেন্টিমিটার কিউব আছে। সো 100 কিউব দ্বারা গুণ করতে হবে বা 10⁶ দ্বারা গুণ করতে হবে। এই জায়গাতে নট ভাগ মনের মধ্যে গাইতে নিও এই জিনিসটা। ওকে, আমি তোমাকে হচ্ছে তোমার ইরর যেই পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো বলে দিচ্ছি যে কোথায় তুমি ইরর করতে পারো, কোথায় ভুল করতে পারো। এটা তোমার জন্য আসলে হেল্পফুল হবে, শুধু আজ এরা পয়লা লাভ নাই। দেখো, একটা ওনার ব্যাস দেওয়ার সমস্যা নেই। সো ব্যাসার্ধ আমাদের দেয়া থাকলে প্যারা হয়ে যেত, ব্যাসে নিতে হইতো। প্রতি ঘন মিটারে অনুসংখ্যা মানে n এর ভ্যালুই দেয়া, প্রতি ঘন মিটারে দেয়া, তাহলে আমাদের কোনো প্যারা নাই, √2n/σ² দিয়েই হয়ে যাবে। তার মানে আমাদের 1 কি করবো, √2 n এর ভ্যালু কত? n এর ভ্যালু 6.02 10⁻25 and σ², সিগমার ভ্যালু কত? 2.5 10⁻−10, এটার স্কোয়ার √2n/σ²। যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের উত্তর। ভ্যালুটা কত আসে? 5.97 × 10⁻8 এত মিটার। এটা হচ্ছে তোমার ভ্যালু, ঠিক আছে? ওকে, এর পরের ম্যাটটা দেখি যে একটা বন্ধ সিলিন্ডারে 10 গ্রাম অক্সিজেন আছে, 30 ডিগ্রি তাপমাত্রায় কি পরিমাণ গতিশক্তি লাভ করবে? দেখো, 10 গ্রাম অক্সিজেন 30 ডিগ্রি তাপমাত্রায় কি পরিমাণ গতিশক্তি লাভ করবে? দেখো, এই জায়গাতে তুমি কিন্তু বুঝতে পারতেছো না এটা কি মোট শক্তি নাকি গতিশক্তি, মোট শক্তি নাকি মানে মোট গতিশক্তি নাকি হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা কিন্তু বুঝতে পারতেছো না। সো এইরকম কনফিউশনে অপশনগুলো চেক করবা যে এই জায়গাতে মানে অপশনগুলো আসলে মোট শক্তির জন্য দেয়া নাকি রৈখিক শক্তির জন্য দেওয়া। তুমি তো দুইটাই জানো যে দুইটার ভ্যালু কত হবে, তুমি দুইটাই ক্যালকুলেট করতে পারবা। যদি দেখো এই জায়গাতে মোট গতিশক্তির কোনো মান নাই বা ওইটার আশেপাশে কোনো মান নাই, তখন তুমি রৈখিকটা চিন্তা করবা যে এই জায়গাতে রৈখিকটাই আসলে বলছে। তারা বলে নাই, বাট ধরে নিবা যেটা মনে হয় রৈখিকটাই বলছে, যদি রৈখিকটার আশেপাশে ভ্যালু থাকে। এটা আসলে বলা উচিত, এই টাইপের প্রশ্নে বলা উচিত যে রৈখিক গতিশক্তি নাকি মোট গতিশক্তি। ওকে, সো এই জায়গাতে তুমি দেখো যে টোটাল গতিশক্তি যদি বের করো তোমার 5/2 nRT হবে, কারণ অক্সিজেন হচ্ছে একটা দ্বিপরমাণবিক গ্যাস। বাট ওইটা দিয়ে করে দেখো আনসার ঠিকঠাক আসবে না, মানে আনসারের আশেপাশে অপশন নাই। তোমাকে রৈখিকটা দিয়ে চেক করবা যে রৈখিকটার আশেপাশে আনসার আছে কিনা। তার মানে 3/2 nRT, n এর ভ্যালু কত? 10/32, আর কত? 8.314 ইন্টু তোমার টেম্পারেচার কত? 303, অবশ্যই কেলভিনে বসাবা। সেটা ক্যালকুলেট করো 1180.84 এরকমই আসে তোমার, ঠিক আছে? সো খেয়াল রাখবা কিন্তু এই জিনিসগুলা, দুইটাই চেক করবা কোন অপশনে কিরকম আছে। অপশনে দুইটার মধ্যে দিবে না, দুইটা দিবে না। তোমার কাছে এরকম মনে হতে হবে ভাইয়া যদি এখানে রৈখিকটার শক্তিটাও থাকে মোট গতিশক্তিও থাকে তখন কোনটা আনসার করব, তখন প্রশ্নকর্তা ভুল করছে, ঠিক আছে? তার বলে দেওয়া উচিত ছিল যে রৈখিকটা বের করবা নাকি মোটটা বের করবা। যদি দুইটাই থাকে তাহলে আমার সাজেশন থাকবে যদি দুইটাই থাকে তখন তুমি মোট যে গতিশক্তিটা সেটা আনসার করো, ঠিক আছে? যদি দুইটাই থাকে। আর যদি হচ্ছে একটা থাকে মানে অপশনে তুমি চেক করে দেখলা যে রৈখিকটার আশেপাশে উত্তর আছে, মোটটার আশেপাশে কোনো উত্তর নাই, তাহলে রৈখিকটা আনসার করবা। সো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো। এই টাইপের প্রশ্ন অনেক কনফিউজিং প্রশ্ন থাকে এই জায়গাতে। যেমন এটা একটা রিয়েক্টরে এত ভরের নিউট্রন কণারা এত তাপমাত্রা স্বাভাবিক বিচরণ অবস্থায় আছে, অক্ষ বরাবর মূল বর্গবেগ কত? খুবই ইজি। তোমার এই জায়গাতে কি দেয়া? তোমার টেম্পারেচার দেয়া আর এম এর ভ্যালু দেয়া। তাহলে আমাদের একটা পরমাণু দেয়া, একটা নিউট্রন কণার জন্য তাহলে সিআরএমএস ভেলোসিটি ফর্মুলাটা কি হবে? √3kT ডিভাইডেড বাই স্মল m। তাহলে যদি ভ্যালু বসাও √3 ইন্টু কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কনস্ট্যান্টে যাবা, ফিজিও কেমিস্ট্রিতে যাবা, 4 নম্বরে দেখবা যে কে এর কনস্ট্যান্টের ভ্যালু আছে, ইন্টু টি কত? 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে এটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে, তার মানে 300 কেলভিন ডিভাইডেড বাই হচ্ছে তোমার m 1.675 ইন্টু 10⁻27 সরি। সো উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 2723 বা 2722 এটার আশেপাশে। সো খুব সুন্দর করে কিন্তু ম্যাথগুলো তুমি করতে পারতেছো, প্রত্যেকটা ম্যাথ তোমার জানাশোনার কনসেপ্ট থেকে আসতেছে। এই যে এই ম্যাথটা এটা তোমাদের প্রশ্ন ব্যাংকে উত্তরটা ভুল করা, প্রশ্ন ব্যাংকে হচ্ছে তোমার 3/2 দিয়ে করা, বাট এই জায়গাতে একদম মানে বলে দিছে যে মোট গতিশক্তি বলে দিছে, একদম মোট গতিশক্তি বলে দিছে,
তাহলে তো 5/2 দিয়ে হওয়ার কথা, বাট প্রশ্ন ব্যাংক এটা ভুল করা। সো আমরা আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করব। আমরা কি করব, আমরা তো দুইটাই জানি, আমরা প্রো মানুষ, আমরা দুইটাই বের করব যে এই জায়গাতে 5/2 এনআরটি কত আসবে আর 3/2 এনআরটি কত আসবে। অপশনগুলো দেখবো যেটা 3/2 এর আশেপাশে দেওয়া নাকি 5/2 এর আশেপাশে দেওয়া। যদি 5/2 এর আশেপাশে থাকে তাহলে তো দেয়াই আছে, ভালো অপশন, ভালো মানে ম্যাথটা ঠিক আছে। 3/2 এর আশেপাশে দেওয়া তাহলে তার মানে ম্যাথটার মধ্যে খাপলা আছে, ম্যাথটার মধ্যে ভুল আছে, ম্যাথটার মধ্যে তখন ভুল আছে। ঠিক আছে, তারপরেও আমরা অপশন চেক করব যে এটা আসলে মানে তোমার রৈখিকটার আশেপাশে অপশন আছে নাকি কৌণিক তোমার হচ্ছে টোটালটার আশেপাশে অপশন আছে। অপশন যেটার আশেপাশে ওটাই উত্তর করবো, আর যদি দুইটা একসাথে থাকে তখন আমরা মোটটা উত্তর করব। সো আমরা ওই লজিকে আগাবো, এখানে মোটেরটার দিকে তাকাবো না। তাহলে আমি যদি এখানে রৈখিকটা বের করি 3/2 এনআরটি, এন এর ভ্যালু কত 4/28, আর এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত, এই যে 30 ডিগ্রি মানে 303 কেলভিন, মানে এই জায়গাতে 540। তার মানে এখানে চাওয়া উচিত ছিল রৈখিক গতিশক্তি কত, ভুলে হয়তো প্রিন্টিং মিসেসে মোট গতিশক্তি চলে আসছে, বা ওরা অনেক সময় বলে না, এই টাইপের ম্যাথগুলো তো অনেক সময় বলে দেয় না অ্যাডমিশনের প্রশ্নগুলোয়। সো এই লজিকটা অ্যাপ্লাই করাই ভালো যে তুমি দুইটাই বের করবা, যেটার আশেপাশে উত্তর আছে মানে যেটার উত্তরটা আছে ওটা তুমি আনসার করবা। যদি রৈখিকটার উত্তর থাকে তাহলে রৈখিকটা উত্তর করবা, কৌণিকটার উত্তর থাকলে কৌণিকটা উত্তর করবা, আর যদি দুইটাই থাকে তাহলে কৌণিক তোমার হচ্ছে টোটালটার উত্তর করবা, কারণ টোটালটার প্রায়োরিটির বেশি, এটা মনে রাখবা। আর যদি রৈখিক বলে দেয় আর রৈখিকটা থাকে তাহলে তোমার ওইগুলা চেষ্টা করার কোনো দরকার নেই। ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন এবং হাইড্রোজেনের গড় মোল গড় বর্গবেগের অনুপাত কত। দেখো সিআরএমএস কার, অক্সিজেন ডিভাইডেড বাই কার, হাইড্রোজেন। প্রথমে আমরা কাকে নিব, যাকেই নিই সমস্যা নেই। স্বাভাবিক তাপমাত্রায় অক্সিজেন এবং হাইড্রোজেন, তার মানে অক্সিজেন প্রথমে তারপর হাইড্রোজেন, সিআরএমএস অফ হাইড্রোজেন। এই দুটো ক্ষেত্রে কি হবে, রুট ওভার মলিকুলার মাস, এটা ব্যস্তানুপাতিক, তার মানে এটা উল্টে যাবে, তার মানে এম অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এম অফ অক্সিজেন। তাহলে আমাকে বলো এম অফ হাইড্রোজেন কত 2, এম অফ অক্সিজেন কত 32, তার মানে 1/16, রুট করলে 1/4 মানে 1:4, 1:4, বুঝতে পারছো? ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এখানে চলে আসবে হচ্ছে 1/4 মানে 1:4। পরেরটা 20 লিটার ধারণ ক্ষমতার একটা সিলিন্ডারে হাইড্রোজেনটা পূর্ণ, হাইড্রোজেন গ্যাসের অণুর মোট গতিশক্তি এত, সিলিন্ডারের গ্যাসের চাপ কত। দেখো আমরা জানি যে একটা গ্যাসের মোট গতিশক্তিটা খেয়াল করো, একটা গ্যাসের মোট গতিশক্তি আমরা জানি যে মোট গতিশক্তি কষ্ট হচ্ছে F/2 nRT, F/2 nRT, রাইট, F/2 nRT। এখন PV = nRT আমরা জানি, তার মানে এই F/2 nRT এটাকে এইরকমও লেখা যায়, যে PV, বুঝছো? সো এই ম্যাথটাতে আমাদের যে জিনিসটা দেয়া সেটা হচ্ছে ইক এর ভ্যালু দেয়া, ভি এর ভ্যালু দেয়া, তাই না, 20 লিটার, ভি এর ভ্যালু দেয়া, আমাদের বলছে পি এর ভ্যালু কত। সো ভি এর ভ্যালুটা 20 লিটারে আছে, 20 লিটার মানে 20 ডেসিমিটার কিউব। সো এটা যদি মিটার কিউবে নাও এটা হয়ে যাবে আচ্ছা 20 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। ডেসিমিটার কিউব রেখে ডেসিমিটারকে মিটার নিলে 10 দ্বারা ভাগ করতে হয়, ডেসিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হলে 10 কিউব দ্বারা ভাগ করতে হবে, যেটা আলটিমেটলি হয়ে যাবে 10⁻³। সো এখন ভ্যালুটা বসে তুমি কি বের করবা, পি এর ভ্যালু বের করবা। সো এখানে তুমি তোমার ভ্যালুটা বসায় দাও, তোমার উত্তরটা চলে আসবে, উত্তরটা হচ্ছে 5 × 10⁻6। এর পরেরটা আসো, দেখো এই জায়গাতে এই টাইপের ম্যাথগুলা তোমার চুয়েটে বা সিকের ওয়েটে বেশি আসে, যে তোমার কতটুকু বাতাস বের হয়েছে এবং কতটুকু বাতাস প্রবেশ করবে বা কতটুকু বাতাস ইউজ হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো, যে তোমার একটা ঘরের কিছু একটা কন্ডিশন চেঞ্জ করছো, কতটুকু ইউজ হয়েছে বাতাস, এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। কি রকম প্রশ্ন দেখো, যে একটা এত মিটার কিউব আয়তনের কক্ষে বাতাসের টেম্পারেচার এত, ঠিক আছে, এয়ার কুলার ব্যবহার করে বাতাসের তাপমাত্রা কমে 17 ডিগ্রি হলো। তাহলে আমাকে এইটা বলো, একটা রুমে আয়তন 300 মিটার কিউব, তাহলে এই রুমে যতটুকু বাতাস আছে সবটাই এই 300 মিটার কিউব আয়তনে আছে, কারণ আয়তনের পাত্রের আয়তন যা বাতাসের আয়তন তা। এখন টেম্পারেচার যখন কমাবো, টেম্পারেচারের সাথে ভলিউম সমানুপাতিক সম্পর্ক, করেসপন্ডিং বাতাসের ভলিউমটাও কমে যাওয়া উচিত। বাতাসের ভলিউমটা আগে যেটা 300 মিটার কিউব ছিল, এই ভলিউমটা কমে যাওয়া উচিত। বাট এটা কি কমে যাবে না, এটা তো ওই ঘরের জায়গায় দখল করবে, তার মানে ওই কমে যাওয়া আয়তনের গ্যাসটা যদি আবার ছড়ায় পড়ে, মানে আবার পুরো ঘরে ছড়ায় পড়ে, মানে তোমার প্রেশারটা আসলে ড্রপ খাবে। সো ওভারঅল কন্ডিশনটা বুঝতে, যে টেম্পারেচার কমাইলে তাহলে আমাদের প্রেশারটা ড্রপ খাবে, যেহেতু আয়তনটা ফিক্স। এখন আমাকে বলছে যদি ঘরের বায়ুচাপ সমান থাকে, অর্থাৎ প্রেশারটা ড্রপ খাওয়ানো যাবে না,
তাহলে কতটুকু বাতাস বাইরে থেকে ভিতরে আসবে। সো এটার জন্য একটু খেয়াল করো, তুমি যখন টেম্পারেচারটা কমাইছো তোমার গ্যাসের আয়তনটা কমে গেছে, যতটুকু আয়তন কমছে ফাঁকা জায়গাটা, ততটুকু আয়তন গ্যাস যদি বাইরে থেকে আনা যায় তাহলে কিন্তু আর আয়তন তোমার প্রেসারে কোনো পরিবর্তন হচ্ছে না। বুঝতে পারছো? তাহলে একটু একটা জিনিস দেখো যে এই জায়গাতে টেম্পারেচার কমাইলে ফাইনাল ভলিউমটা কত হয়। তাহলে ফাইনাল ভলিউমটা কত হবে একটু বের করি। পি এর সাথে যদি টি সমানুপাতিক, তার মানে এখানে হয়ে যাবে টি টু ডিভাইড বাই টি ওয়ান। তার মানে আলটিমেটলি তুমি এই জায়গাতে ভি টু পেয়ে যাবে হচ্ছে টি টু ডিভাইড বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান। কত আসে দেখো তো, ভি ওয়ান হচ্ছে 30 মানে 300 ইন্টু টি টু কত, টি টু হচ্ছে 17 না 17 না, টি টু হচ্ছে 273 প্লাস 17 আর টি ওয়ান হচ্ছে 300 কেলভিন, কেলভিনে বসাবা। সো তুমি এটা পেয়ে যাবা হচ্ছে তোমার ফাইনাল আয়তনটা হচ্ছে 290। তার মানে যেই গ্যাসের আয়তনটা আগে 300 মিটার কিউব ছিল ওই গ্যাসের আয়তনটা এখন 290 মিটার কিউব হয়ে গেছে তাত্ত্বিকভাবে। বাট ওই গ্যাসটা আবার 300 মিটার কিউব জায়গায় দখল করবে, এন্ড দখল করার কারণে ওই ঘরের প্রেশারটা ড্রপ হবে, প্রেশারটা কমে যাবে। বাট আমার দরকার প্রেশারটাকে কমানো যাবে না। তার মানে বাকি যে আয়তনটা আছে এই পরিমাণ গ্যাস যদি বাইরে থেকে আমি দিতে পারি তাহলে প্রেশারটা এখানে ড্রপ আর করবে না, আগের মতোই থাকবে। তাহলে আমাকে কতটুকু বা কত পার্সেন্ট গ্যাস আমাকে এই জায়গাতে দিতে হবে আমাকে বলো তো। 10 মিটার কিউব পার্সেন্টেজ অফ ভলিউম তুমি ডিরেক্টলি বের করবা, ডিরেক্টলি বের করবা। আগে 300 এখন আছে 290, দিতে হবে 10, তাইলে কতর মধ্যে 300-র মধ্যে ইন্টু 100%। মানে তোমার ইনিশিয়ালটার কত পার্সেন্ট গ্যাস তোমাকে দিতে হবে, এটাই মূলত প্রশ্নটা। ইনিশিয়ালটার কত পার্সেন্ট গ্যাস, এটা হচ্ছে 3.33, এত পার্সেন্ট গ্যাস তোমাকে দিতে হবে। তোমার শুরুর ভলিউমের কত পার্সেন্ট গ্যাস তোমাকে দিতে হবে। খুবই সুন্দর একটা ম্যাথ। সো এই টাইপের ম্যাথগুলো খুব মনোযোগ দিয়ে করবে, এগুলো কিন্তু আসে। এটা দেখো, কোনো গ্যাস অণুর গড় মুক্ত পথ এর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক √2n পাই সিগমা স্কয়ার। সো ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। একটা এত মিটার কিউব আয়তনের ঘরে বাতাসের তাপমাত্রা এত, এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে এত হইল, যদি এর ঘরের বায়ুচাপ সমান থাকে শতকরা কত ভাগ বাতাস বাইরে থেকে ভিতরে আসবে। খুবই সিম্পল, ঠিক আগের ম্যাথটাই, দেখছো চুয়েটে বারবার আসতে সিকের ওয়েটে আসে এই ম্যাথগুলো। তারপর তুমি ফাইনাল ভলিউম বের করবো, সেটা কত আসবে, টি টু ডিভাইড বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান। তাহলে তোমার টি টু এই জায়গাতে কত, টি টু হচ্ছে এই জায়গাতে 22 ডিগ্রি, তাহলে 22 প্লাস 273 আর টি ওয়ান কত 37 ডিগ্রি মানে 310। এটাকে গুণ করবা কত দিয়ে, তোমার হচ্ছে 500 মিটার কিউব দিয়ে। যেটা পাইলা সেটা হচ্ছে, আচ্ছা আমরা কি ঠিক করছি, আচ্ছা 22 তো যোগ করতে হবে, আমি গুণ করলাম কেন, বুঝছো? সো এটার উত্তর যেটা আসবে, উত্তরটা আসবে হচ্ছে আমাদের 475.80 এত। তার মানে আয়তনটা কমে 475.80 এত মিটার কিউব হয়ে যাবে। বাট এটা হওয়া দেওয়া যাবে না, যদি আয়তনটা কমে যায়, এইটা যদি আবার পুরো ঘরের আয়তন দখল করে তাহলে প্রেশারটা কমে যাবে। বাট এটা হয়ে দেওয়া যাবে না। তার মানে বাইরে থেকে বাকি যে খালি জায়গাটা যেটা কমে গেছে ওই পরিমাণ গ্যাস আমাদের দিতে হবে। তাহলে পার্সেন্টেজ অফ ভলিউম, কতটুকু ভলিউম তোমাকে দিতে হবে, 500 মাইনাস আনসার ডিভাইডেড বাই 500, এত পার্সেন্ট দিতে হবে, রাইট? এত পার্সেন্টেজ তোমাকে দিতে হবে, দ্যাট ইজ 4.84 এত পার্সেন্টেজ, 4.84 এত পার্সেন্টেজ। ঠিক আগের ম্যাথটা, খুবই সুন্দর একটা ম্যাথ, পারবা আশা করি। স্থির চাপ রেখে, চাপ স্থির, স্থির এত তাপমাত্রায় কোনো গ্যাসের কত তাপমাত্রা নিলে আয়তন দ্বিগুণ হবে। খুবই সিম্পল, যে স্থির তাপমাত্রায় মানে স্থির প্রেসারে, প্রেসার স্থির থাকলে তোমার ভি সমানুপাতিক টি, তার মানে আয়তন দ্বিগুণ করতে হলে টেম্পারেচারকেও ডাবল করতে হবে, তাহলে টেম্পারেচার বর্তমানে আছে 300 কেলভিন, ডাবল করলে 60 মানে 600 কেলভিন হয়ে যাবে। যদি এখানে বলে যে তাপমাত্রা কত বাড়াইতে হবে কতটুকু, তখন তোমার হয়তো 300 কেলভিন উত্তর। সো খেয়াল করবা এই ম্যাথগুলো বাড়াইতে বলছে নাকি বলছে কত হইতে হবে, সো একটু খেয়াল রাখবা, ট্রিকি প্রশ্ন আসে এখান থেকে। এখানে বলছে একটা নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ু এত তাপমাত্রার আয়তন হচ্ছে এত, স্থির চাপে এত তাপমাত্রা উৎপন্ন করা হলো, আয়তন কত হবে, ঠিক আগেরটাই, যে পি আর টি এর মানে ভি আর টি এর সম্পর্ক যেটা সমানুপাতিক, তার মানে সমানে সমানে যাবে, টি টু উপরে যাবে, ইনটু হচ্ছে ভি ওয়ান। খুবই ইজি সাদা সাপটা একটা প্রশ্ন। তার মানে এখানে টি টু কত, টি টু হচ্ছে 50 ডিগ্রি মানে 50 প্লাস 273, টি ওয়ান কত 20 ডিগ্রি, 20 প্লাস 273 গুণ করবা কত দিয়ে, এটাকে গুণ করবা হচ্ছে তোমার ভি ওয়ান দিয়ে, ভি ওয়ান কত 100 সিসি, আমরা ডিরেক্ট সিসিতেই বসাইতে পারবো কারণ অনুপাতের মাতে একক ম্যাটার করে না। সো এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 110.23 এত সিসি। তার মানে এই শেষেরটা, এটাই তোমার উত্তর।
পরটা দেখো, গরম বস্তু ঠান্ডা করতে কোনটা বেশি উপযোগী? থার্মোডাইনামিক্স একটা প্রশ্ন, এটা শীতল পানি। কারণ শীতল পানি বা পানির যে তোমার তাপ ধারণ ক্ষমতা আছে বা আপেক্ষিক তাপ আছে সেটা হচ্ছে বেশি। সো যার আপেক্ষিক তাপ বেশি সে তাড়াতাড়ি হিট অ্যাবজর্ভ করতে পারে, তাড়াতাড়ি তার তাপ নিতে পারে আরেকজনের কাছ থেকে। তার মানে এটা শীতল পানি সবচেয়ে বেশি উপযোগী। এই যে এই টাইপের এমসিকিউ যেটা চুয়েটে আসে, যে কতটুকু ব্যবহৃত হয়েছে, এই টাইপের এমসিকিউ গুলো খুব বেশি আসে। একটু খেয়াল করো কি বলছে, যে একটা সিলিন্ডারে রক্ষিত কিছু অক্সিজেন গ্যাসের আয়তন দেয়া, তাপমাত্রা দেয়া, প্রেসার দেয়া। তাহলে বলতো সব কিছু দেয়া না ওই স্টেটে, মানে যখন সিলিন্ডারটা আছে সিলিন্ডারটার ইনিশিয়াল স্টেটে সব কিছু দেয়া না এই জায়গাতে, প্রেসার দেয়া, আয়তন দেয়া, তারপর টেম্পারেচার দেয়া, সব কিছু দেয়া। তার মানে তুমি মূল সংখ্যাও জানো যে শুরুতে কত মূল সংখ্যা ছিল। তাহলে আমাকে বলো তো শুরুতে কত মূল গ্যাস ছিল? খুব ইজিলি পিভি ডিভাইড বাই আরটি দিয়ে তুমি বের করতে পারবা। বের করো শুরুতে কত মোল ছিল, বের করতে পারবা। এখন শেষে কত মোল আছে এটা বের করো। যখন তোমার তাপমাত্রা স্থির রেখে টেম্পারেচার সেমই আছে, অক্সিজেন বের করে নেওয়া হলো, ফলে চাপ কমে এত হয়ে গেল। এখন চাপ কমে এত হয়েছে, ভলিউমটা কত? তুমি বলো যে ভাই এই ফর্মুলাতে তো আমাদের ভলিউম প্রয়োজন হয় এন এর ভ্যালু বের করতে। দেখো গ্যাস সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেনটুকু আছে এটা ওই গ্যাস সিলিন্ডারের আয়তনই দখল করে সবসময়। তার মানে তুমি টেম্পারেচার চেঞ্জ করো বা টেম্পারেচার ফিক্স রাখো বা প্রেসার চেঞ্জ করো, যাই করো, গ্যাস সিলিন্ডার যেহেতু ফিক্স তার মানে তার ভিতরে গ্যাসের আয়তনও সেমই আছে। তার মানে তোমার এই জায়গাতে আবার সবকিছু দেয়া আছে, প্রেসারও দেয়া, আয়তনটাও গ্যাস সিলিন্ডারেরটাই, মানে ওইটার আয়তন যায় এটার আয়তন তা, আর টিও তো ওইটার যায় এটারও তা। দ্যাট ইজ তুমি এই জায়গাতে পেয়ে যাবে হচ্ছে এন ফাইনাল। তাহলে বলো তো শুরুতে কত মোল ছিল এটা জানো, শেষে কত মোল আছে এটা জানো, তুমি দুটার বিয়োগফল মানে কত মোল বের হয়েছে এটা বের করতে পারবা না? পারবা তো। যে আমার শুরুতে ছিল 10 মোল, এখন আছে 9 মোল, তাহলে বের হয়েছে কত? 10 মাইনাস 9 মোল, মানে 1 মোল বের হয়েছে। এই ম্যাথগুলো করবা হচ্ছে এরকম ভাবে, তোমার খাতার কোনায় জাস্ট তুমি এভাবে লিখবা যে আমাদের শুরুতে ছিল পিভি ডিভাইডেড বাই আরটি, শেষে ছিল হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি। এটাকে তুমি প্রাইম দিয়ে লেখো যে পি প্রাইম ভি প্রাইম টি প্রাইম। এখানে এটা ক্যালকুলেটরের ভ্যালু বসাবা, ক্যালকুলেটরের ভ্যালু বসাবা, এগুলো হাতেও করবা না। সো পি কত? পি হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই তোমার আরটি কত? 8.314। টেম্পারেচার কত? টেম্পারেচার 300 কেলভিন। উপরে তো আবার ভিও আছে, উপরে তো আবার ভিও আছে। সো ভিটাকেও লেখো, আমি মূলত ভিটাকে কমন নিয়ে লিখতে চাচ্ছিলাম 10 টু দি পাওয়ার -2। এটা হচ্ছে তোমার ভি। সো এটা হচ্ছে তোমার প্রথম মলিকিউল। সেম জিনিসটা ক্যালকুলেটর তোলার পরে আনসারে ক্লিক করবা না, তুমি ডান পাশে লিখবা মাইনাস, মাইনাস লিখে পরেরটার জন্য ভ্যালু বসাবা। পরেরটার ভলিউম কত? 10 টু দি পাওয়ার -2। পরেরটার প্রেসার কত? 1.3, 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই আর এর ভ্যালু কত? 8.314। টি এর ভ্যালু কত? 300। তার মানে তোমার মোলের ভ্যালুটা আসবে যে কত মোল ভ্যালু বা কত মোল কমছে সেটা হচ্ছে এখানে পাওয়া যাবে 4811। এত মোল কমছে, তোমার দরকার কত কেজি কমছে। তার মানে মোলকে গ্রামে কনভার্ট করো। এটা কি গ্যাস? অক্সিজেন গ্যাস। তার মানে 32 দিয়ে গুণ করো, 1000 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা যে কত কেজি গ্যাস ছিল, কত কেজি গ্যাস বের হয়েছে, তুমি সেটা ইজিলি পেয়ে যাবা। সো এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ আরেকভাবে করা যাবে, আরো অনেকভাবে করা যাবে। তুমি এই টাইপের ম্যাথ ভলিউম দিয়েও করতে পারবা, ঠিক আগেরটার মতো তুমি ভলিউম দিয়েও করতে পারবা। ঠিক আছে, ভলিউম দিয়ে করতে পারো, তোমার যেটা ভালো লাগে আর কি। আগের ভলিউম মেথডে চাইলে করতে পারো, মোল মেথডেও চাইলে করতে পারো, এটা তোমার উপর। ঠিক আছে, পরবর্তী ম্যাথটা দেখো কি বলছে। একটা অণুর গড় মুক্তপথ এত, আণবিক ব্যাস এত, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা কত? দেখো সবগুলা একক সেন্টিমিটারে দেয়া। আমার কি প্যারা নেওয়ার দরকার আছে? সবগুলা মিটার নেওয়ার দরকার আছে না? আমার সবগুলা একক যদি সেন্টিমিটারে দেয়া থাকে, আমার যে উত্তরটা পাবো সেই উত্তরটাও কি সেন্টিমিটারেই পাবো, তাই না? গড় মুক্তপথটাও সেন্টিমিটারেই পাবো। আবার এই জায়গাতে ধরছে এন এর ভ্যালু, যে প্রতি সেন্টিমিটার কি অণুর সংখ্যা। সো সবগুলো যদি সেন্টিমিটারে বসাই আমি উত্তরটাও কিসেই পাবো? সেন্টিমিটারেই পাবো। সমস্যা নেই, সেটা সেন্টিমিটারে প্রতি সেন্টিমিটার কিভাবে কতগুলো সেটাই পাবো। সো এই জায়গাতে তোমার পায়ের ভ্যালু আমরা বসালাম √2 পাই, এন এর ভ্যালু তো আমরা বের করবো, ল্যামডার ভ্যালু দেয়া আছে সেটা হচ্ছে 2.4 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটারই বসাচ্ছি। সিগমার ভ্যালু দেয়া আছে যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এত স্কোয়ার। সেখান থেকে তুমি পেয়ে যাবা হচ্ছে 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার 20। সো এটা হচ্ছে তোমার উত্তর, এত প্রতি সেন্টিমিটার কিউবে। উত্তরে যদি প্রতি মিটার কিউবে যেত তখন কিন্তু একটা ঘাপলা হইতো, তখন তোমাকে এটাকে আবার 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হইতো, মানে 10 টু দি পাওয়ার 26 হইতো তখন। বুঝছো? একটু খেয়াল রাখবা
দেখো 26টাও কিন্তু অপশনে আছে, প্রতি ঘনমিটার বললে এটা হতো উত্তর। সো একটু খেয়াল রাখবা এই জিনিসটা। কোন গ্যাসের আপেক্ষিক তাপ কয়টা? আপেক্ষিক তাপ দুইটা, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। থার্মোডাইনামিক্সের পড়া এই জিনিসটা। ওকে, কোন গ্যাসের তাপমাত্রা এত থেকে বাড়িয়ে এত করা হলো, গ্যাসের গড় বেগ কত গুণ বাড়বে? ঠিক আছে, প্রশ্নটা এটা ঠিক হয় নাই, বলা উচিত ছিল কত গুণ হবে, কত গুণ হবে। ঠিক আছে, তাইলে একটা জিনিস দেখো, তুমি এই জায়গাতে C2 আর C1 এদের রেশিও বের করবা, টি এর সাথে কি সমানুপাতিক ভাবে আছে, মানে রুট ওভারের সমানুপাতিক, বসায় দাও মান, সমস্যা নাই তো। তার মানে টি2 কত? টি2 হচ্ছে তোমার 200 করা হলো, তার মানে 200 প্লাস 273। কেলভিনে নেওয়াটা ভুইল না, কেলভিনে নেওয়াটা ভুইল না, কেলভিনে নেওয়াটা ভুইল না। তার মানে তোমার 1.13 গুণ এত হয়ে যাবে তোমার ফাইনাল সিআরএমএস ভ্যালুটা, পরবর্তী সিআরএমএস ভ্যালুটা। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -61 তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান? তার মানে আমাকে একটা কন্ডিশন বলছে, সিআরএমএস অফ অক্সিজেন এটা সিআরএমএস অফ হাইড্রোজেন এটা সমান হবে। তাইলে আমি যদি রুট ওভার তুলে দেই, তাহলে তুমি এখানে কি পেয়ে যাবা, যে টি অফ অক্সিজেন, মানে আমি সবগুলা কেটে দিচ্ছি, রুট ওভার কেটে দিচ্ছি, 3r এর ভ্যালু দুই পাশে কাটাকাটি করে ফেলছি, এই জায়গায় হয়ে যাবে এম অফ অক্সিজেন, এখানে হয়ে যাবে টি অফ হাইড্রোজেন, টি অফ এম অফ হাইড্রোজেন। তোমাকে বলছে কত তাপমাত্রায়, কত তাপমাত্রায় মানে অক্সিজেনের কত তাপমাত্রায়, কত সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাই তোমাকে অক্সিজেনের টেম্পারেচারটা বের করতে হবে, টি অফ অক্সিজেন সেটা আসলে কত বের করতে হবে। সো হাইড্রোজেনের তাপমাত্রা কত? হাইড্রোজেনের তাপমাত্রা -100 কেলভিন, মানে 173 কেলভিন, -100 ডিগ্রি মানে 173 কেলভিন, ডিভাইডেড বাই হাইড্রোজেনের ভর কত 2, অক্সিজেনের ভর কত 16। তুমি যেটা পাইছো সেই জিনিসটা, তুমি যে ডেটাটা পাইছো, আচ্ছা অক্সিজেন তো 32, সরি, তুমি যে ডেটাটা পাইছো সেই ডেটাটা আসলে কিসে, সেটা আসলে কেলভিনে, 2768 এত কেলভিন। এটা দেখেই ভুল করার একটা সম্ভাবনা থাকে, এটা তুমি দাগায় ফেলতে পারো, বাট এটা উত্তর হবে না, উত্তর চাইছে সেন্টিগ্রেডে। তাহলে এটাকে সেন্টিগ্রেডে নিতে হবে, -273 করো, উত্তরটা আসবে সেন্টিগ্রেডে, মানে 2495। খেয়াল রাখবা এই জিনিসটা। এখন আমরা আরেকটা খুবই মজার টপিক পড়বো, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের শেষ টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটা আসলে খুবই মজার একটা টপিক, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ফিল করে পড়া যায়, জাস্ট আসলে নিজের ভিতর থেকে আসে জিনিসটা, যে কত মজার জিনিস এটা। ঠিক আছে, এখন এটা বুঝতে হইলে তোমাকে দুইটা ওয়ার্ডের সাথে সম্পর্ক মানে পরিচিত হইতে হবে। এটা অলরেডি তোমার কেমিস্ট্রিতে চ্যাপ্টার 2-তে এই ওয়ার্ডের সাথে মানে পরিচিত হয়ে যাও। একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড, অর্থাৎ মানে তুমি মনে করো যে অনেক টাকার মালিক হয়ে গেছো, তোমার টাকা পয়সা দরকার নাই। সো যখন তুমি আসলে তোমার কন্টেন্টের মানে তোমার যত ক্যাপাসিটি যদি সবটাই ফুলফিল করে ফেলো, তখন ওই জিনিসটাকে বলা হয় স্যাচুরেটেড। বুঝছো? মনে করো যে একটা জায়গাতে 1000 মানুষ ধারণ ক্ষমতা, একটা অডিটোরিয়ামে, ওখানে যদি 1000 মানুষজনই ওই অডিটোরিয়ামে বসে থাকে, তাহলে ওই অডিটোরিয়ামটা স্যাচুরেটেড। ঠিক আছে, ওই অডিটোরিয়ামটা স্যাচুরেটেড। এখন যদি তোমার ক্যাপাসিটি থাকে 1000, বাট মানুষ আছে 800, মানুষ 800 বসে আছে, তাহলে কি অডিটোরিয়াম স্যাচুরেটেড? না, স্যাচুরেটেড না। এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। স্যাচুরেটেড মানে হচ্ছে তোমার ক্যাপাসিটি যত, ওই পরিমাণ কন্টেন্ট তোমার মাঝে আছে, ওই পরিমাণ বিষয়বস্তু তোমার মাঝে আছে। ওকে, ঠিক আছে। সো আমাদের এই জায়গাতে মূলত কি হয়, আমাদের একটা গ্যাস, এই গ্যাসের মলিকিউলগুলা এভাবে তোমার হচ্ছে বাতাসের মধ্যে ঘোরাঘুরি করে, তাই না? বাতাসের মধ্যে ঘোরাঘুরি করবে। এখন আমি যদি বলি যে একটা বাতাসে মনে করো তার ক্যাপাসিটি হচ্ছে 100টা মলিকিউল, এটা হচ্ছে তার ক্যাপাসিটি। তার মানে 100টা মলিকিউলের বেশি সে রাখতে পারবে না তার কাছে। তাহলে ওই বাতাসে যদি 100টা মলিকিউলই থাকে, তাহলে সেখানে কি হবে? তাহলে সেটাকে বলবো আমরা স্যাচুরেটেড। যদি 100 থেকে বেশি থাকে, মনে করো ওই বাতাসে সামহাউ 110টা মলিকিউল চলে আসলো, তখন কি হবে? বাতাস কি জায়গা দিতে পারবে? পারবে না। অডিটোরিয়ামের বাইরে দাঁড় করা রাখতে হবে। মানে বাকি যে 10টা আছে, ওই 10টা আসলে বাতাসের মধ্যে থাকতে পারবে না, ওই 10টা আসলে ডিউ পয়েন্ট হিসেবে নিচে পড়ে যাবে, মানে ডিউ হিসেবে নিচে পড়ে যাবে, তোমার হচ্ছে শিশির হিসেবে নিচে পড়ে যাবে। বুঝতে পারছো? তার মানে স্যাচুরেশনের পরে যেগুলো তোমার কাছে থাকে, যেগুলো তোমার কাছে মানে পড়ে থাকে, ওগুলো আসলে শিশির হিসেবে নিচে পড়ে যায়, ওগুলো বাতাসে থাকার কোনো স্কোপই নেই, কারণ তো বাতাসের জায়গাই নেই।
তার মানে বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো নিচে পড়ে যায়, শিশির হিসেবে পড়ে যায়। এটা হচ্ছে শিশিরের মেইন কনসেপ্ট। আর যদি তোমার ওই 100টা মলিকিউলের মাঝে এখন থাকে হচ্ছে 80টা, তাহলে ওটা তো শিশির হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ সে আরো পরিমাণ মানুষ নিতে পারবে, আরো পরিমাণ মলিকিউল সে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত হইলাম, সেই ওয়ার্ডটা হইলে ওয়ার্ডটা কি হয়েছে, ওয়ার্ডটা কি, সম্পৃক্ততা। সম্পৃক্ততা, ঠিক আছে, বানান লেখার দরকার নাই, ধরো। তো সম্পৃক্ততা, এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত হইলাম যে যতটুকু কন্টেন্ট বা যতটুকু আমার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি যদি ফুলফিল হয়, একদম কানায় কানায় পূর্ণ, ওই জিনিসটাকে আমরা বলবো স্যাচুরেটেড। ওই জিনিসটাকে বলবো স্যাচুরেটেড। ওকে, ডান। এখন আমাকে একটা জিনিস বলো, একটা গ্যাস চেম্বার, হ্যাঁ, একটা গ্যাস চেম্বার, ওইখানে 100টা মলিকিউল, 100টা মলিকিউল মানে 100টা অণু আমি জায়গা দিতে পারবো, এটা আমার ক্যাপাসিটি, আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ম্যাক্স ক্যাপাসিটি, ম্যাক্স ক্যাপাসিটি, তাই না? ম্যাক্স ক্যাপাসিটি। বোঝার চেষ্টা করে, জিনিসটা আসলে ফিল করা খুব কঠিন, আবেগী আর্দ্রতা। সো একটু ফিল করলে দেখবো জিনিসটা খুবই ইজি, এর থেকে মজার টপিক আর নাই। তাহলে আমার একটা বাতাসে মনে করো 100টা মলিকিউল আমি জায়গা দিতে পারবো, এটা আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আমার বর্তমানে আছে মনে করো হচ্ছে কত মোল জানো? বর্তমানে আছে মনে করো 100 মোলই আছে, 100 মলিকিউলই আছে। তার মানে আমি জায়গা দিতে পারবো 100 জনকে, আছেও 100টা। তাহলে আমি কি স্যাচুরেটেড আছি? তুমি বলবা যে জি ভাই, হ্যাঁ ভাই, আপনি তো ভাই স্যাচুরেটেড, আপনি তো জোস। তার মানে স্যাচুরেটেড অবস্থায় আছি আমি। আমি যদি এই জায়গাতে আমার মলিকিউল যদি 80টা থাকতো, তাহলে আমি কি স্যাচুরেটেড হইতে পারতাম না। তার মানে আমি তখন আনস্যাচুরেটেড অবস্থায় থাকতাম। স্যাচুরেটেড উল্টা কি, আমরা আনস্যাচুরেটেডই লিখি, এটা ইংলিশ ক্লাস না। সো আনস্যাচুরেটেড অবস্থায় আমি পড়ে থাকতাম। যদি আমার মলিকিউল 110টা হয়ে যায়, তখন কি হবে, 100টা ওই বাতাসে পড়ে থাকবে, বাতাসটা 100টার জায়গা দিতে পারবে, বাকি 10টা কি হয়ে যাবে, নিচে অধক্ষিপ্ত অবস্থায় পড়ে যাবে বা শিশির হিসেবে পড়ে যাবে। তার মানে এই কন্ডিশনটাতেই শিশির পড়ে, এই কন্ডিশনটাতেই শিশির পড়ে, এই কন্ডিশনটাতে কি হয়, শিশির পড়ে। এটা কিন্তু সাকিবের বউ শিশির না, এটা হচ্ছে কি শীতকালে যে শিশিরটা দেখো, ওই শিশিরটা, ঠিক আছে? তার মানে এই কন্ডিশনে শিশির পড়ে, সে যতটুকু রাখতে পারে ততটুকু তার মাঝে রাখে এবং বাকিটা নিচের দিকে পড়ে যায়। ওকে, বুঝতে পারছি। এখন আমি এখানে টেম্পারেচারকে ইন্ট্রোডিউস করব। এতক্ষণ কিন্তু কোনো টেম্পারেচার কোনো খেলা ছিল না, জাস্ট ক্যাপাসিটি আর কতটুকু আছে এটা নিয়ে আমরা কনসার্ন ছিলাম। এখন টেম্পারেচার বাবাজিকে এই জায়গায় এই খেলায় ইনক্লুড করব, তখন দেখবে যে খেলাটার গেম ঘুরে যাবে। এখন একটা জিনিস বলো, তোমার একটা অডিটোরিয়ামে, ফিল করো জিনিসটাকে, একটা অডিটোরিয়ামে ক্যাপাসিটি 100 ছিল, 100 মানুষ থাকলে এটা স্যাচুরেটেড, কম থাকলে এটা আনস্যাচুরেটেড, বেশি থাকলে তখন শিশির হিসেবে পড়ে যায়, বাকিটা হচ্ছে ওই জায়গাতে জমা থাকে। এখন একটা অডিটোরিয়াম যদি আমি বড় বানাই, আরো যদি বড় বানাই একটা অডিটোরিয়ামকে, তাহলে কি হবে, আমার জায়গা কি বাড়বে? হ্যাঁ, জায়গা বাড়বে। ক্যাপাসিটি কি বাড়বে? হ্যাঁ, ক্যাপাসিটি বাড়বে। এই গেমটাই খেলে হচ্ছে টেম্পারেচার। তার মানে আমি যদি একটা সিস্টেমের টেম্পারেচার বাড়াই, একটা সিস্টেমের যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে বলো তো কি হয়? টেম্পারেচার বাড়াইলে আমার গ্যাসের আয়তন বাড়ে। তার মানে টেম্পারেচার বাড়াইলে আমার গ্যাসের আয়তন বাড়ে। গ্যাসের ল থেকে একটু আগে পড়ে আসছি, টি সমানুপাতিক ভি। গ্যাসের আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে ক্যাপাসিটি বাড়বে, আয়তন বাড়লে ক্যাপাসিটি বাড়বে। তার মানে আমার কি হবে, ক্যাপাসিটিটা বাড়বে, ক্যাপাসিটিটা বাড়বে। আমার টি যদি কমে, সিমিলারলি আয়তন কমবে, আমার ক্যাপাসিটিটাও কি হবে, ক্যাপাসিটিটাও কমবে। বুঝতে পারছো? তার মানে টি বাড়লে আমার ক্যাপাসিটি বাড়বে, টি কমলে ক্যাপাসিটি কমবে। এতটুকু বুঝছো? তাইলে একটা কন্ডিশন আমাকে বলো, মনে করো আমার একটা রুম আছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আমার ক্যাপাসিটি মনে করো আছে 100 মলিকিউল, আমার মধ্যে আছে হচ্ছে, মানে মলিকিউল আছে হচ্ছে আমার মধ্যে 100টাই, 100 মলিকিউলই আছে। তাহলে বলো তো আমি কি স্যাচুরেটেড না? আমি কি স্যাচুরেটেড না? বর্তমানে কি স্যাচুরেটেড অবস্থায় আছি না? হ্যাঁ আছি। না বোঝার তো কোনো সমস্যাই নেই, কোনো প্রশ্নই নেই না বোঝার। এখন যদি আমি টেম্পারেচারটাকে কমাই এই সিচুয়েশনে, তাহলে কি হবে? আমি যদি টেম্পারেচারটাকে এই সিচুয়েশনে কমাই, তাহলে কি হবে? টেম্পারেচার কমাইলে ক্যাপাসিটি কমে, ভলিউম কমে, ক্যাপাসিটি কমে, আমার ধারণ ক্ষমতা কমে।
তাহলে আগেই সেটা স্যাচুরেটেড ছিল, তাহলে আমার ক্যাপাসিটি আরো কমে গেছে, মানে এখন ক্যাপাসিটি মনে করা গেছে 80টা মলিকুল ধরে রাখতে পারবো। তাহলে এখন কি পড়বে? শিশির পড়বে। ঠিক এক্সাক্ট সেম কারণে শীতের দিনে শিশির পড়ে, কারণ স্যাচুরেটেড থাকে, টেম্পারেচার যখন রাতে ড্রপ হয় আরো, তখন আসলে এটা ওভার স্যাচুরেটেড হয়ে যায়, বাকি পোর্শনটুকু পড়ে যায় শিশির হিসেবে। ক্যাপাসিটি যতটুকু ততটুকুই রাখার সম্ভব বাতাসের মধ্যে। তার মানে টেম্পারেচার কমাইলে তখন আমাদের কি হয়? ক্যাপাসিটিটাও ড্রপ করে, ক্যাপাসিটিটাও ড্রপ করে, ক্যাপাসিটিটাও ড্রপ করে, অ্যান্ড তোমার কি পড়ে? শিশির পড়ে, শিশির পড়ে। বুঝছো কনসেপ্টটা? শিশির পড়ে। আমি যদি স্যাচুরেটেড অবস্থায় আছে, এই অবস্থায় যদি টেম্পারেচার বাড়াই, তাহলে কি হবে বলতো? টেম্পারেচার যদি বাড়াই তাহলে ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, অ্যান্ড ক্যাপাসিটি যদি বাড়ে, অ্যান্ড ক্যাপাসিটি যদি বাড়ে, আমার এটা কি আনস্যাচুরেটেড হয়ে যাবে, মানে আরো পরিমাণ মলিকিউল সে নিতে পারবে। বুঝতে পারছো? ওকে, দ্যাটস গ্রেট। এতটুকু বুঝলে তোমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, তুমি পুরা জিনিসটা প্রো হয়ে গেছো, তোমাকে আসলে আর কে ঠেকায়। ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে শিশিরাঙ্ক। যে কনসেপ্টটা পড়বো সেটার নাম কি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক, ঠিক আছে। একটু আগে কি পড়ছিলাম? শিশির, যে শিশির পরে এই কনসেপ্টটা দেখছি, বাট শিশিরাঙ্কটা আসলে কি? শিশিরাঙ্কটা হচ্ছে যে তাপমাত্রায় শিশির পড়ে, যে তাপমাত্রায়। শিশিরাঙ্কটা কি? যে তাপমাত্রায়, তাপমাত্রায় শিশির পড়ে, যে তাপমাত্রায় শিশির পড়ে সেটাকে বলে শিশিরাঙ্ক। আচ্ছা, এখন আমাকে বলো তো, মনে করো কোনো একদিন আমার ঘরের টেম্পারেচারটা মনে করো আছে হচ্ছে 30 ডিগ্রি, এবং এই ঘরের ক্যাপাসিটি মনে করো 150, ক্যাপাসিটি মনে করো 150, এটা হচ্ছে ক্যাপাসিটি, মানে মলিকিউল চিন্তা করো যে 150টা মলিকিউল মনে করো আমি এখানে রাখতে পারবো, বাট এটা হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে 150 ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বাট আমার কাছে আছে হচ্ছে 80টা, আমার কাছে আছে কয়টা? আছে হচ্ছে 80টা মলিকিউল, 80টা মলিকিউল। তাইলে বলো তো, এই ঘরটা কি স্যাচুরেটেড অবস্থায় আছে? না, আমার ক্যাপাসিটি 150, আমার কাছে আছে 80টা, এটা স্যাচুরেটেড অবস্থায় নাই, এটা স্যাচুরেটেড অবস্থায় নাই। সো এই জায়গাতে আমরা যদি এটাকে স্যাচুরেটেড বানাইতে চাই, এটা কখন স্যাচুরেটেড হবে? দেখো তো, আমরা এই জায়গাতে যদি টেম্পারেচার কমাইতে থাকি, ধরো টেম্পারেচার একটু পরে আমি বানাই ফেললাম 25, তখন আছে কতটুকু, মানে আমার কন্টেন্ট, কন্টেন্ট বলতে কতটুকু ছিল, মানে কতটুকু বাতাস আছে। কন্টেন্ট কি চেঞ্জ হবে? না ভাই, কন্টেন্ট তো 80 থাকবে, 80টা মলিকিউলের 80টার মধ্যে চেঞ্জ তো হওয়ার কথা না, কন্টেন্ট 80টা মলিকিউলই থাকবে, বাট ক্যাপাসিটিটা কমবে, ক্যাপাসিটিটা কমবে। আগে ক্যাপাসিটি ছিল 150, এখন মনে করো লেটস সে হয়ে যাবে 100। আমি যদি টেম্পারেচার আরো কমাই, মনে করো 23 ডিগ্রি সেলসিয়াস বানায় দেই, তখন কন্টেন্ট তো কন্টেন্টের মতোই থাকবে, কন্টেন্ট 80টাই থাকবে, বাট ক্যাপাসিটিটা আরো কমে যাবে, ক্যাপাসিটিটা আরো কমে যাবে, ক্যাপাসিটিটা কমে মনে করো 80 হয়ে গেল। তার মানে একটা টেম্পারেচারে স্যাচুরেটেড হয়ে গেছে না? এই যে স্যাচুরেটেডটা হইলো, এই টেম্পারেচারকে বলি আমরা শিশিরাঙ্ক। দেখো, এর থেকে তুমি যদি আরো টেম্পারেচার কমাও, তোমার ক্যাপাসিটি আরো ড্রপ করবে, ক্যাপাসিটি হয়ে যাবে 60, তার মানে তোমার কন্টেন্টটা 80, কন্টেন্ট বেশি হয়ে গেছে, ধরে রাখতে পারবে না, তার মানে তখন শিশির পড়া শুরু করবে। তার মানে এর থেকে একটু নিচে টেম্পারেচারে গেলে শিশির পড়া শুরু করে, তার মানে যেই টেম্পারেচারের পরে শিশির পড়া শুরু করে ওইটার নামই হচ্ছে শিশিরাঙ্ক। অথবা অন্যভাবে বলতে গেলে, তুমি টেম্পারেচার কমাইতেছো, যেই টেম্পারেচারে স্যাচুরেটেড হয়ে গেছে সেটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক, সেটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। বুঝতে পারছো? জিনিসটা একদম ফিল আসছে না? একটা মনের ভিতর থেকে জিনিসটা গাইতে গেছে না? জিনিসটা একদম কিউট, কিন্তু খুবই সুন্দর। বুঝতে পারছো? তার মানে কন্টেন্ট, ক্যাপাসিটি, এই জিনিসগুলো বুঝলাম যে ক্যাপাসিটিটা টেম্পারেচার উপর নির্ভরশীল, কন্টেন্টটা কিন্তু টেম্পারেচার উপর নির্ভরশীল না। তাহলে একটা কথা বলো তো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমার শিশিরাঙ্কটা কি টেম্পারেচারের উপর নির্ভরশীল? এই শিশিরাঙ্কটা কি টেম্পারেচারের উপর নির্ভরশীল? খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, নোট করে রাখবা। শিশিরাঙ্কটা কি টেম্পারেচারের উপর নির্ভরশীল? তুমি বলবো যে হ্যাঁ ভাই, কারণ টেম্পারেচার কমাচ্ছি, একটা টেম্পারেচার শিশিরাঙ্ক পাচ্ছি।
বাট না, একটু খেয়াল করে দেখো, শিশিরাঙ্কটা নির্ভরশীল কন্টেন্টের উপর, এইটার উপর শিশিরাঙ্ক নির্ভরশীল, এইটার উপর নির্ভরশীল, এইটার উপর নির্ভরশীল তোমার শিশিরাঙ্কটা। তোমার যদি ইনিশিয়ালি কন্টেন্ট যদি মনে করো 140 থাকতো, তাহলে কি 23 ডিগ্রি পর্যন্ত তোমাকে তাপমাত্রা নামাইতেই তো না, তুমি কিন্তু তখন মনে করো 28 ডিগ্রিতেই স্যাচুরেটেড হয়ে যেত, কারণ তোমার 28 ডিগ্রিতেই হয়তো ক্যাপাসিটিটা 140 হয়ে যেত, তোমার কাছে আসেও 140। তার মানে শিশিরাঙ্ক ডিপেন্ডস অন কন্টেন্ট, কতটুকু কন্টেন্ট আছে, নট টেম্পারেচার। শিশিরাঙ্ক নিজে একটা টেম্পারেচার, এটা ডিপেন্ড করে কতটুকু কন্টেন্ট আছে ওই বায়ুর মধ্যে, কতটুকু জলীয় বাষ্প আছে সেটার উপর ডিপেন্ড করে শিশিরাঙ্ক। ইনিশিয়ালি বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প বেশি থাকে, তাহলে তার শিশিরাঙ্ক খুব তাড়াতাড়ি তুমি পাওয়া যাবে, তাহলে তার শিশিরাঙ্ক খুব তাড়াতাড়ি তুমি পাওয়া যাবে। আর যদি বাতাসের মধ্যে যদি তোমার জলীয় বাষ্প খুবই কম থাকে, তাহলে তোমাকে অনেক পরিমাণ টেম্পারেচার ড্রপ করতে হবে শিশিরাঙ্ক পাওয়ার জন্য। বুঝতে পারছো? সো আমাদের শীতের দিন এমন কেন হয় যে শীতের দিনই কুয়াশা পড়ে, গরমের দিন পড়ে না? একটু খেয়াল করো তো, শীতের দিন তো বাতাসে কি হয়, জলীয় বাষ্প বেশি থাকে নাকি কম থাকে? শীতের দিন জলীয় বাষ্প কম থাকে বাতাসে, সো তোমার টেম্পারেচারটা অনেকটা কমতে হয়। আর শীতের দিন এটা কমেও টেম্পারেচার, যে কারণে শীতের দিন কুয়াশাটা বেশি পড়ে। বাট আমাদের গরমের দিন বাতাসের মাঝে কন্টেন্টটা, আমাদের যে কন্টেন্টটা অনেক বেশি থাকে, তার মানে শিশিরাঙ্ক অনেক তাড়াতাড়ি পাওয়ার কথা। বাট তাড়াতাড়ি পাওয়ার কথা হইলেও যতটুকু দরকার এই পরিমাণ টেম্পারেচার পর্যন্ত টেম্পারেচার নামে না, এই কারণে গরমের দিন আমরা দেখতে পাই না। ঠিক আছে, বুঝলাম এই জিনিসটা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা মূলত কিছুই না, তোমার কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি, এই রেশিওটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তোমার ক্যাপাসিটি কত এবং কন্টেন্ট কত, এই জিনিসটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বুঝছো? তাহলে আমাকে বলো তো শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা কত? শিশিরাঙ্কে এটা কিন্তু এমসিকিউ হইতে পারে, ডিউতে আসতে পারে। শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা কত? শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। কারণ কি? কারণ শিশিরাঙ্ককে আমরা এইভাবে ডিফাইন করছি যে যেই টেম্পারেচারে কন্টেন্ট ক্যাপাসিটি সেম হয়ে যায়, ওটা হচ্ছে শিশিরাঙ্ক। তাইলে সেম হয়ে গেলে তো 100% হয়েই যাবে, সেম বাট ডিফারেন্ট, রাইট? ঠিক আছে, শিশিরাঙ্ক হচ্ছে 100% হয়ে যাবে। ওকে, বুঝলাম। এখন এই জায়গাতে কন্টেন্ট আর ক্যাপাসিটি গুলো তো আমাদের নাম্বার অফ মলিকিউল আকারে দেয়া থাকে না, দেয়া থাকে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ হিসেবে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, নরমাল বাতাসে সম্পৃক্ত বাষ্পচাপ। দেখো, সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত কথাটার মাধ্যমে আমরা বুঝি ম্যাক্সিমাম। আমি তোমাকে যদি বলি যে এই 30 ডিগ্রি সেলসিয়াসে বাতাসের সম্পৃক্ত বাষ্পচাপ, এটা বোঝায় হচ্ছে এই 30 ডিগ্রি সেলসিয়াসে বাতাসের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম বাষ্পচাপ দেওয়ার সামর্থ্য কত। তার মানে নর্মাল বাতাসের টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ যেটা দেয়া, এইটা মানে হচ্ছে তোমার ক্যাপাসিটি দেয়া। তার মানে তোমার ক্যাপাসিটিটা এভাবেও দেওয়া থাকতে পারে যে নর্মাল রুম টেম্পারেচারে বা প্রদত্ত টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটি, যে তোমার ঘরে বর্তমানে যত টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপটা কত, সেটা তোমার ক্যাপাসিটি। বাট কন্টেন্ট অ্যাকচুয়ালি কত? কন্টেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা আছে বর্তমানে, যে বাষ্পচাপটা আছে, একটা হচ্ছে ক্যাপাসিটি। তোমার বর্তমান রুম টেম্পারেচারে যে সম্পৃক্ত বাষ্পচাপ, এটা তোমার ক্যাপাসিটি। বাট বর্তমান রুম টেম্পারেচারে কতটুকু আছে এটা তোমার বের করতে হবে। এখন এটা তুমি এমনি নর্মালি বের করতে পারো না, নর্মালি তুমি জানো না। বাট তুমি একটা কনসেপ্ট জানো যে টেম্পারেচার কমাইতে যখন শিশিরাঙ্কে চলে আসবে, শিশিরাঙ্কে যে সম্পৃক্ত বাষ্পচাপটা সেটাই আসলে কনস্ট্যান্ট, মানে সেটাই আসলে আমার কন্টেন্ট। তো কন্টেন্ট তো চেঞ্জ হচ্ছে না, আমার শিশিরাঙ্কেও যা আগেও তা। শিশিরাঙ্কে যেটা সম্পৃক্ত হয়ে যায়, শিশিরাঙ্কে সম্পৃক্ত হয়ে যাচ্ছে না, শিশিরাঙ্কে যেটা সম্পৃক্ত ওটাই আসলে আমার কন্টেন্ট, শিশিরাঙ্কে যেটা সম্পৃক্ত ওইটাই আসলে আমার কন্টেন্ট। সো শিশিরাঙ্কের যে ক্যাপাসিটি সেটাই আসলে আমার কন্টেন্ট। তার মানে সম্পৃক্ত বাষ্পচাপ বলতে বোঝায় আমার ক্যাপাসিটি। সো রুম টেম্পারেচারের ক্যাপাসিটিটা হচ্ছে আমার কি ক্যাপাসিটি, আর শিশিরাঙ্কের ক্যাপাসিটিটাই তো আমাদের কন্টেন্ট, সো এটাকে বলা হয় শিশিরাঙ্কের বাষ্পচাপ। সো শিশিরাঙ্কের বাষ্পচাপ ডিভাইড বাই সম্পৃক্ত বাষ্পচাপ, ওই বায়ু টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। জিনিসটা খুবই সুন্দর, এই জিনিসটা তোমরা মনে রাখবা, এই জিনিসটা আশা করি ফিল করতে পারছো খুব সুন্দর করে আপেক্ষিক আর্দ্রতাটা। সো এরপর এই ফর্মুলাটা আছে, এটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক নির্ণয় করার একটা ফর্মুলা। এখানে এই থিটাটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক, একটা যন্ত্রের সাহায্যে তোমার তৈরি করা হয়। এটা হচ্ছে এরকম যন্ত্রটা, এখানে একটা হচ্ছে শুকনো বাল্ব থাকে, এটা হচ্ছে সিক্ত বাল্ব থাকে, একটা ভিজা বাল্ব, এটা হচ্ছে শুকনো বাল্ব। ওই দুটো টেম্পারেচারের সাপেক্ষে, ওই দুটো টেম্পারেচার কাউন্টটা দেখে শিশিরাঙ্ক কত
ওই রুমের সেটা ক্যালকুলেট করা যায়। এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবা, এটা যদি আসে এটা দিয়ে ম্যাথ, এই জি এর ভ্যালু তোমাকে বলে দিবে, এই ভ্যালুটা তোমাকে বলে দেবে, ঠিক আছে? এই ভ্যালুটা বলে দিলে তুমি খুব সহজে শিশিরাঙ্কের টেম্পারেচার কত সেটা তুমি বের করতে পারবা। শিশিরাঙ্কের টেম্পারেচার কত সেটা তুমি বের করতে পারবা। এখন দেখি তো এই অধ্যায় মানে এখান থেকে এমসিকিউ কিরকম আসে। খুবই সহজ সহজ এমসিকিউ আসে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে? আপেক্ষিক আর্দ্রতা কম মানে কন্টেন্ট কম। দেখো আপেক্ষিক আর্দ্রতা মানে ছিল কন্টেন্ট বাই ক্যাপাসিটি, কন্টেন্ট বাই ক্যাপাসিটি মানে কতটুকু আছে ডিভাইডেড বাই ক্যাপাসিটি। তাইলে আমাকে বলো তো আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাইলে কন্টেন্ট অ্যাকচুয়ালি কম না? বাতাসের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে ওই কন্টেন্টটা কম। কন্টেন্ট কম হলে কি হবে? বাষ্পায়ন দ্রুত হবে। তার মানে বাষ্পায়নটা এই জায়গাতে কি হবে? বাষ্পায়নটা এই জায়গাতে হবে তাড়াতাড়ি। শুষ্ক ও সিক্ত বাল্বের আর্দ্রতা মাপক থার্মোমিটারে দুটো তাপমাত্রা পার্থক্য হঠাৎ বেশি বেড়ে গেলে এটা কি হবে? ঝড় হতে পারে। এটা হচ্ছে একটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। যে একটু আগে যন্ত্রটা দেখলাম, এটা শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের টেম্পারেচার হঠাৎ মেজার চেঞ্জ হয়ে গেলে ওটা আসলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই ম্যাটটা দেখো, কোন একদিন শিশিরাঙ্ক 20 ডিগ্রি, এই আপেক্ষিক তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 75%। শিশিরাঙ্ক 20 ডিগ্রি মানে শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা বলে নেই, রুম টেম্পারেচার আপেক্ষিক আর্দ্রতা বলছে। শিশিরাঙ্ক বলছে 20 ডিগ্রি এবং বর্তমানে যে রুম টেম্পারেচার আছে এখন রুমে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 75%। বলছে ওই দিনে সম্পৃক্ত বায়ুর বাষ্পচাপ কত? সম্পৃক্ত বায়ুর বাষ্পচাপ মানে কি? ক্যাপাসিটি। ক্যাপাসিটি বলছে 20 ডিগ্রিতে ক্যাপাসিটি হচ্ছে এত, 20 ডিগ্রিতে যেটা ক্যাপাসিটি ওইটা আসলে কন্টেন্ট আমাদের। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 0.75। আমার কন্টেন্টটা বের করতে হবে, সরি ক্যাপাসিটিটা বের করতে হবে। আমার কন্টেন্টটা দেয়া আছে কত? 17.7 ইন্টু 10⁻³ সো এটা দিয়ে যদি ভাগ করো আসবে হচ্ছে 23.6 ইন্টু 10⁻³ এত মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? পরের ম্যাটটাই যাও। এই ম্যাটটা খুবই সুন্দর। কোন একটি আবদ্ধ স্থানে বায়ুর তাপমাত্রা এত, এর শিশিরাঙ্ক এত। ঘরের মধ্যে বাতাসের তাপমাত্রা বর্তমানে আছে 15 ডিগ্রি, শিশিরাঙ্ক 8 ডিগ্রি। ওকে, বায়ুর তাপমাত্রা কমে 10 ডিগ্রি হলে শিশিরাঙ্কের পরিবর্তন কত? ভাই শিশিরাঙ্কের তাপমাত্রা এটা কি বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে? করে না। শিশিরাঙ্কের তাপমাত্রা নির্ভর করে কন্টেন্টের উপর, কতটুকু কন্টেন্ট আছে সেটার উপর। বাতাসের টেম্পারেচার তোমার রুমের টেম্পারেচার কত সেটার উপর শিশিরাঙ্ক ডিপেন্ড করে না। তার মানে এটার মধ্যে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে বড় অক্ষরে লিখে দিবা যে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না, শিশিরাঙ্ক টেম্পারেচারের সাথে নির্ভরশীল না। এই ম্যাটটা দেখো বুয়েট 17-18 সালে আসছে। খুবই সুন্দর অঙ্ক, কনসেপচুয়ালি তুমি আগালে খুব সহজে উত্তর করতে পারবা। আমি ক্লাসের মধ্যে আমার ক্লাসের উদ্দেশ্য কিন্তু শুধু এমসিকিউ না, আমার ক্লাসের উদ্দেশ্য তুমি পুরো রিভিশন দিবা, তুমি এমসিকিউ পারবা, সব পারবা। মেনলি তুমি এই ক্লাসটা করার পরে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো বা প্র্যাকটিস করো, এর বাইরে কিছু দরকার নাই তোমার। ঠিক আছে, এর বাইরে তোমার এমসিকিউ এর জন্য কোনো কিছু দরকার নাই। বুয়েট প্রিলি বলো, সিকেরুয়েট বলো, ডিইউ বলো, সবগুলো তোমার কভার হয়ে যাবে। ডিইউ এর রিটেন সহ কভার হয়ে যাবে, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তুমি জাস্ট প্র্যাকটিস করতে হবে। কি বলছে? কোন স্থানে বায়ুর তাপমাত্রা মানে রুমের টেম্পারেচার দেয়া এটা 26 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। যদি ওই স্থানের তাপমাত্রা কমে 18 হয়, তাপমাত্রা কমে যদি 18 হয় তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, মানে কতটুকু ডিউ হয়ে পড়ে যাবে। 26 এবং 18তে সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের দেয়া আছে। দেখো একটা জিনিস, এখানে শিশিরাঙ্ক কত তুমি জানো না? শিশিরাঙ্ক 18-র নিচে হইলে কোনো ঘনীভূতই হবে না। সহজ প্রশ্ন। শিশিরাঙ্ক যদি এটা 18-র নিচে হয় ঘনীভূত হবেই না। কারণটা কি? কারণটা হচ্ছে যে শিশিরাঙ্কের নিচে যাওয়ার আগ পর্যন্ত তো ঘনীভূত হয় না। সো অবশ্যই 18 যে ডিগ্রি সেলসিয়াসটা এটা শিশিরাঙ্কের নিচে, এখানে ঘনীভূত হওয়ার প্রশ্ন আসছে। সো এখানে শিশিরাঙ্ক হওয়ার মানে শিশিরাঙ্ক কত এটা আমাদের বের করার দরকার নেই, আমাদের জানার দরকার নেই। আমরা যে একটা জিনিস বের করি, আমার বর্তমানে যে রুম টেম্পারেচার আছে এখানে আমার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 0.7 বা 70%। এখন এই রুম টেম্পারেচার আমার ক্যাপাসিটি কত, কন্টেন্ট কত, এটাকে বের করি। বর্তমান রুম টেম্পারেচার 26 ডিগ্রি, 26 ডিগ্রি সম্পৃক্ত যে বাষ্পচাপ এটাই কি আমার ক্যাপাসিটি। তাহলে আমার ক্যাপাসিটিটা কত? 25.21 এত মিলিমিটার অফ এইচজি। আমি আমার কন্টেন্টটা কত সেটা বের করি, যে আমার কতটুকু কন্টেন্ট আমার মধ্যে আছে বা শিশিরাঙ্কের সমৃদ্ধ বাষ্পচাপ কত, মানে শিশিরাঙ্কের যেটা সমৃদ্ধ বাষ্পচাপ ওইটা আমার কন্টেন্ট কতটুকু আছে। তাহলে এটা কত আসবে? 25.21 ইন্টু 0.7 কত আসে বলো তো? আসবে হচ্ছে 17.647, 17.647
647 এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার কি, তোমার কন্টেন্ট, মানে তোমার বাতাসে বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, এটাই তোমার কন্টেন্ট, রাইট? এখন তাপমাত্রা কমে যখন 18 হয়ে গেছে, 18তে বলছে যে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে এত। একটু বোঝার চেষ্টা করো, 18 ডিগ্রিতে বলছে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এত। তাহলে আমাকে বলো তো, আমার রুমে 110 জন মানুষ ছিল, হ্যাঁ, তখন মনে করো স্যাচুরেটেড ছিল না, 70% আবেগী আর্দ্রতা ছিল, স্যাচুরেটেড না। আমি এখন রুমটাকে ছোট করতেছি, মানে ভলিউমটাকে ছোট করতে, টেম্পারেচার কমানো মানে ভলিউম ছোট করা। তাহলে একটা সময় স্যাচুরেটেড হয়ে যাবে, মানে ব্যালেন্সড হয়ে যাবে, আমার কন্টেন্ট আর ক্যাপাসিটি সেম, আমার কন্টেন্ট এত, ক্যাপাসিটিও এত সেম। বাট আমি যখন আরো নিচে নামবো টেম্পারেচার, আমার ক্যাপাসিটি আরো কমবে। এখন বলো তো কন্টেন্টটাও কি কমবে কিনা? কমবে, কারণ বাকি পোর্শনটা ডিউ হয়ে পড়ে যাবে, ফগ হয়ে পড়ে যাবে, তোমার হচ্ছে শিশির হয়ে পড়ে যাবে, বুঝছো? তোমার বাকি পোর্শনটা ফগ হয়ে পড়ে যাবে, তোমার বাতাসটা সবসময় স্যাচুরেটেডই থাকবে, শিশিরাঙ্কের নিচে সবসময় সেটা স্যাচুরেটেড অবস্থায় থাকবে, বাকি পোর্শনটা শিশির হয়ে পড়ে যাবে। তাহলে এই জায়গাতে শিশিরাঙ্কের নিচে যেহেতু চলে গেছে, তোমার 15 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এত, তার মানে 15 ডিগ্রিতে বাতাসটা স্যাচুরেটেড, এর মধ্যে বাষ্পচাপ এত, মানে এতটুকুই থাকতে পারবে। তাহলে পড়ছে কত? তোমার এই জায়গাতে কতটুকু শিশির হয়ে পড়ছে, তার মানে এখানে শিশির কতটুকু পড়ছে সেটা তুমি বের করতে পারবা। জায়গাতে শিশির কতটুকু পড়ছে, তোমার 17.647 মাইনাস কত, 15.48। এটাকে তুমি যদি পার্সেন্টেজে নাও, তাহলে পার্সেন্টেজেও নিতে পারবা, 647 ইন্টু 100%, তোমার এত পার্সেন্ট শিশির পড়ছে, এটাও তুমি ক্যালকুলেট করতে পারবা। খুব ইজিলি কিন্তু তুমি এই জিনিসটা ক্যালকুলেট করতে পারতেছো, খুব ইজি কিন্তু তুমি এটা ক্যালকুলেট করতে পারতেছো। সো ম্যাথটা একটু দেখো, আশা করি খুব সুন্দর করে বুঝছো, ফিল করে করতে পারতেছো। ওকে, সো এর পরের ম্যাথটা তোমরা একটু দেখো যে এর পরের ম্যাথটা কিরকম। এটা একটু খুবই ট্রিকি একটা প্রশ্ন, খুবই সুন্দর করে খেয়াল করে দেখো, একটা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র এত তাপমাত্রায় 90% আবেগী আর্দ্রতা বিশিষ্ট ঠান্ডা ঘর থেকে বায়ু বের করছে, ঠিক আছে? তার মানে তোমার এখন রুম টেম্পারেচার কত, 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রির জন্য এখানে ক্যালকুলেট করবো আমরা। আবেগী আর্দ্রতা কত, 90%। তাহলে আমাকে দেখো তো, আবেগী আর্দ্রতা এত, কন্টেন্টের ক্যাপাসিটি ওই টেম্পারেচারের জন্য বসাই, 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ বলে দিছে, তাহলে 30 ডিগ্রিতে যেটা সম্পৃক্ত বাষ্প, ওটা কি আমার ক্যাপাসিটি নাকি কন্টেন্ট? ক্যাপাসিটি। তাহলে 30 ডিগ্রিতে কতটুকু আছে এটাকে বের করি, 30 ডিগ্রিতে কতটুকু বাতাস আছে, মানে কতটুকু কন্টেন্ট আছে এটা বের করি আগে। 30 ইন্টু 0.9, তার মানে 27 এত গ্রাম পার মিটার কিউব। এই জিনিসটাই হচ্ছে আমার কি কন্টেন্ট, এতটুকু কন্টেন্ট আমার মাঝে আছে। এখন কি বলছে, ঠান্ডা করে আমি 20 ডিগ্রি তাপমাত্রা করলাম, এতে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেয়ে 50% হলো, ঠিক আছে? সো বর্তমানে আমার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%, 0.5, 20 ডিগ্রি করলাম। তাহলে 20 ডিগ্রিতে আমার একটা জিনিস বলো, 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কত দেয়া আছে? 17। তার মানে 20 ডিগ্রির ক্যাপাসিটি হচ্ছে 17। 20 ডিগ্রির কন্টেন্টটা একটু দেখি, 20 ডিগ্রির কন্টেন্টটা একটু দেখি, যে 0.7 ইন্টু 17 আসবে হচ্ছে 8.5 এত গ্রাম পার মিটার কিউব। তাহলে দেখো তো, ক্যাপাসিটি ছিল এত, এখন বর্তমান ক্যাপাসিটি এত, কতটুকু বাতাস বের করছে? তার মানে 27 মাইনাস 8.5, দ্যাট ইজ তোমার 11.5, এত গ্রাম পার মিটার কিউব, এটাই তোমার কি বের করছে। কতটুকু বের করছে? 18.5 এত গ্রাম পার মিটার কিউব। দেখো আগের ম্যাথগুলোর মধ্যে আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স, সূক্ষ্ম ডিফারেন্স আছে, নিজে করতে গেলেই বুঝবা এই জিনিসটা কি সূক্ষ্ম ডিফারেন্স আছে, একটু খেয়াল করো। আগের ম্যাথগুলাতে কি হইতো, আগের ম্যাথগুলাতে তোমার বাতাসে জলীয় বাষ্প থাকতো, টেম্পারেচার কমতে শিশিরাঙ্কে যখন আসছে, এরপর সেটা শিশির হিসেবে পড়তো, বুঝছো? শিশিরাঙ্কের পরে যায় এক্সট্রা কন্টেন্টটুকু শিশির হিসেবে পড়তো। বাট এখানে ম্যাথটা চেঞ্জ, এখানে আসলে ওই এয়ার কন্ডিশন যন্ত্রটা বাতাস থেকে কন্টেন্ট সরায় নিচ্ছে। এই কারণে তোমাকে দুইটা জায়গাতে, দুইটা টেম্পারেচারে দুইটা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিছে এবং দুইটা ক্যাপাসিটি দিয়ে দিছে। সো দুইটা টেম্পারেচারে দুইটা কন্টেন্ট তুমি বের করছো। দেখো এখানে কিন্তু শিশিরাঙ্ক আসে নাই, কোনো শিশির পরে নাই, এখানে যেটা করছে সবটাই ওই মেশিন করছে। সো দুইটা ডিফারেন্সটা বুঝতে হবে যে প্রশ্নের ধারাটা কিরকম।
ঠিক আছে। অ্যান্ড এখান থেকে যে ওই রকম ম্যাথগুলো আসে যে তোমাকে শিশিরাঙ্ক বের করতে হয়, সো এটা তুমি খুব ইজিলি বের করতে পারবা। শিশিরাঙ্ক বের করার ম্যাথ তোমাকে এই যে গ্লেসিয়ারের যে ফর্মুলা, ওই গ্লেসিয়ারের ফর্মুলা থেকে তুমি শিশিরাঙ্ক জানতে পারবা। অ্যান্ড এগুলো যখন আরেকটু পেঁচানোর সময় যেন কি করে, এক্সাক্ট শিশিরাঙ্কটা বলে দেয় না। মানে 20 ডিগ্রির জন্য তোমার দরকার বা 20.2 ডিগ্রির জন্য তোমাকে দরকার, বাট 20.2 ডিগ্রিটা বলে দেয় না। তখন তোমাকে একটু ঐকিক নিয়ম করে করতে হয় যে 20 থেকে 25 এতটুকুর জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় এত, তাহলে এককের জন্য মানে 1 এককের জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় এত, 0.2 এর জন্য কতটুকু পরিবর্তন হয় ওইটা 20 সাথে যোগ করতে হয়। সো ওইভাবে তোমার এই মানে সম্পৃক্ত বাষ্পটা বের করতে হয় ঐকিক নামে। ওটা জাস্ট একটু লেন্দি প্রসেস, ওটা জাস্ট ঐকিক নামে বের করতে পারবে, এটা খুবই ইজি। বুঝছো? তোমাকে বললাম যে 20 ডিগ্রি যখন আমার 20 বছর বয়স, তখন আমার মনে করো যে তখন আমার কাছে কি বলা যায়, যখন আমার 20 বছর বয়স টাকা দিয়ে বোঝায়, যখন আমার 20 বছর বয়স তখন মনে করো আমার টাকা আছে 100 টাকা। যখন আমার 25 বছর বয়স তখন আমার কাছে টাকা আছে 150 টাকা। তোমাকে বললাম যখন আমার 22 বছর বয়স তখন আমার কাছে কত টাকা থাকবে। তো এটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে এটা সলভ করবা, মানে কাইন্ড অফ একটা সরলরৈখিক পাথ তুমি সেটা সলভ করবা যে আচ্ছা তাহলে 20 থেকে 25 5 বছরে টাকা বাড়ছে 50, তাহলে এককের জন্য টাকা বাড়ছে এত, 2 বছরের জন্য টাকা বাড়ছে কত। বুঝছো? তাহলে 2 বছরের জন্য যতটুকু বাড়ছে ওইটা তুমি 20 এর সাথে যোগ করলে 22 বছরের জন্যটা পাওয়া যাবে। সো এইভাবে তুমি ওই টেম্পারেচার গুলোর সম্পৃক্ত জলীয় বাষ্পটা একটু নিজেকে বের করে নিতে হবে। এভাবে দেওয়া থাকলে তো একদম ইজি, তুমি জানো যে টেম্পারেচার জন্য দরকার, ওই টেম্পারেচার ভ্যালুটা তুমি জানো, বাট যদি দেওয়া না থাকে ওই কিভাবে বের করতে পারবা। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস ফিল করে তুমি পড়তে পারছো। প্রত্যেকটা জিনিস তুমি জানো এখন, শিশিরাঙ্ক কি, আবেগিক আর্দ্রতা কি, প্রত্যেকটা জিনিস তুমি রিলেট করে পড়তে পারছো এন্ড নিজে নিজে ইমাজিন করে এখন সলভ করতে পারবা ম্যাথগুলা। সো আশা করি খুব সুন্দর করে তোমাদের অধ্যায়টা শেষ হয়েছে। অ্যান্ড এখন তুমি যদি যে কোনো একটা বই সলভ করো, যে কোনো একটা এমসিকিউ এর জন্য যে কোনো বই সলভ করো, দ্যাটস এনাফ। ডিউ, সিকেরুয়েট, বুয়েট প্রিলি এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? সো তুমি যে কোনো একটা বই সলভ করো, যে কোনো একটা বইয়ের এমসিকিউ সলভ করো, দ্যাটস এনাফ। আল্লাহ হাফেজ। অবশ্যই কমেন্টে জানিও ক্লাসটা তোমার কতটুকু হেল্প করছে, এন্ড দেখা হবে নেক্সট ক্লাসে। খোদা হাফেজ।